আসসালামু আলাইকুম এইচএসসি ২৭ ব্যাচ। আপনাদের সাথে আরো একটা ফিজিক্সের গতিবিদ্যার উপর ক্লাসে সকলকে ওয়েলকাম করতেছি। পবিত্র জুম্মার দিনে নামাজ পড়েই সবাই ক্লাসে জয়েন করে ফেলতেছেন। আ ঘুমের টাইম, তাই না সবার? ঘুমের টাইমে ভাইয়া আপনাদেরকে ক্লাসের মধ্যে বিরক্ত করতেছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন। সো ফার্স্ট ইয়ার তো শুরু হইছে অনেকদিন হয়ে গেছে। ১ম তো কলেজে আপনারা যখন ক্লাস শুরু করছিলেন অনেক আগ্রহ কাজ করতো, ইন্টারেস্ট কাজ করতো। এই তো নভেম্বর চলে আসছে। এখন মেক্সিমাম কলেজেই হচ্ছে টিউটোরিয়াল, কুইজ, ক্লাস টেস্ট এই পরীক্ষাগুলা শুরু হচ্ছে। এবং আমি যদি ভুল না করে থাকি অনেকেরই কলেজে এইরকম ঘটনা ঘটতেছে যে কলেজে ৩ জন স্যার ম্যাডাম ৩ টা চ্যাপ্টার টান দিছে। কেউ ভেক্টর পড়াচ্ছে, কেউ আদর্শ গ্যাস পড়াচ্ছে, কেউ হয়তো গ্র্যাভিটি পড়াচ্ছে, কেউ পর্যাবৃত্ত গতি পড়াচ্ছে। একসাথে হচ্ছে অনেকগুলা দিক থেকে অনেকজন স্যার ম্যাডাম পড়ানো শুরু করছে। দেখা গেছে কোন চ্যাপ্টারই শেষ হয় নাই। বাট প্রতিটা চ্যাপ্টারে কিছু অংশ শেষ হইছে। এই সবগুলা চ্যাপ্টারের উপর ক্লাস টেস্ট দিয়ে দিছে। এটা তো শুধু ফিজিক্সের না। এরকম একই ঘটনা কেমিস্ট্রির, একই ঘটনা ম্যাথ, একই ঘটনা বায়োলজি। তো ভাই আমি ফিজিক্স পড়তে গেলে মনে হয় যে সারা সপ্তাহ ফিজিক্স পড়ে ফিজিক্সই শেষ হবে না। কেমিস্ট্রি ধরলে মনে হয় কেমিস্ট্রি শেষ হবে না। ম্যাথ ধরলে মনে হয় ম্যাথে যেইটুকু পড়া এক ক্লাসে এটা মনে হয় আমার ২-৩ দিন লেগে যাবে। তবে আমি আসলে করবোটা কি? মানে আমার তো আসলে সপ্তাহ তো ৭ দিনে। আমার তো সপ্তাহ তো ৭০ দিনে না। সো হোয়াট ইস দ্য সলিউশন? তো আর কেউ কি এই প্রবলেম ফেস করতেছেন? নাকি আমি সবার প্রবলেমকে অ্যাড্রেস করতে পারতেছি না? আচ্ছা, অনেকে জয়েন করছেন। আহ আমরা গতদিন ২৭ পর্যন্ত চলে গেছিলাম। P27 বাহ! অনেক অঙ্ক করছি তো। সো আমাদের এই জিনিসগুলো থাকবে। কলেজে ক্লাস টেস্ট শুরু হবে, টিউটোরিয়াল শুরু হবে। আমি আমার পার্সোনাল অভিমত যদি বলি, আপনি কলেজে যখন ক্লাস টেস্ট, কলেজে যখন টিউটোরিয়াল পরীক্ষাগুলো শুরু হয়, তখন ১ম পরীক্ষায় আপনার টপিক সব শেষ না হলে বা যেই চ্যাপ্টার গুলোর উপর আপনার পরীক্ষা, ওই চ্যাপ্টার গুলো যদি আপনার শেষ না হয়ে থাকে, না পড়া হয়ে থাকে, তাহলে খুব বেশি ভয় পাওয়ার কারণ নাই। হ্যাঁ? যদি এমন হয়ে থাকে আপনার ভেক্টরের উপর পরীক্ষা, কিন্তু হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা আপনি এখনো পারেন নাই। এটা একটা খারাপ জিনিস যে আপনার এতদিনে ভেক্টর অনেকটুকু শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি ব্যাপারটা এরকম ঘটে যে আপনার হচ্ছে ভাইয়া পরীক্ষা ৪ টা চ্যাপ্টারের উপর একসাথে দিছে। ভেক্টর, গতিবিদ্যা, আদর্শ গ্যাস, তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি। আপনি আদর্শ গ্যাস, পর্যাবৃত্ত গতি এখনো পারেন না। তো এইটা ভয়ের কোনো কারণ নাই। যখন আপনার মিড টার্ম বা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, তখন দেখবেন কলেজে যেইটুকু চ্যাপ্টার শেষ হইছে আপনার তার থেকে আরো বেশি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। যদি আপনি কন্টিনিউয়াসলি পড়াশোনা করেন। সো ভয়ের কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমরা রাইট টাইমে রাইট সবকিছু শেষ করব। আর আরেকটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন দিন শেষে যখন আপনি কলেজের বোর্ড পরীক্ষা শেষ করে ফেলছেন, আপনি যখন বোর্ড পরীক্ষা পার করে ফেলবেন, তখন কেউ জিজ্ঞেস করবে না যে আপনি কলেজে হাফ ইয়ারলিতে কত পাইছিলেন? আপনি ফার্স্ট ইয়ার ফাইনালে ফিজিক্সে কি এ প্লাস পাইছিলেন নাকি ফেল করছিলেন? আপনি কেমিস্ট্রিতে কত পাইছিলেন? কেউ জিজ্ঞেস করবে না। সবাই আপনাকে জিজ্ঞেস করবে কি বোর্ড পরীক্ষার পরে যে আপনি বোর্ড পরীক্ষার রেজাল্টটা ভালো হইছে কিনা? এ প্লাস পাইছেন কিনা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে কত পাইছেন? এইটা জিজ্ঞেস করবে। বা আপনি যখন ভার্সিটিতে চান্স পেয়ে যাবেন, ভার্সিটি চান্স পাওয়ার পর সত্য কথা কেউ আপনাকে এটাও জিজ্ঞেস করবে না যে আপনার বোর্ড পরীক্ষা হবে আপনি কি পাইছেন? বোর্ড পরীক্ষায় যদি আপনি ভালো পেয়ে থাকেন, গোল্ডেন পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ। বোর্ড পরীক্ষায় যদি আপনি না ভালো করেও ধরেন আপনি এক সাবজেক্টে এ প্লাস মিস গেল বা আপনি একটু খারাপ করলেন বোর্ড পরীক্ষায়, কিন্তু আপনি বুয়েটে চান্স পেয়ে গেলেন, আপনি ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেলেন। তখন আসলে কি হবে? বরঞ্চ উল্টা আপনাকে বাহবা দিবে। আর এই ছেলেটা, এই মেয়েটা বা বোর্ডে ভালো রেজাল্ট না করেও অ্যাডমিশনে ফাটায় দিছে। তো অস্থির, ট্যালেন্ট অনেক। সো দিন শেষে কলেজের পরীক্ষা যাই আসুক না আসুক, কলেজে আপনার লাইফে যাই ঘটুক না কেন, প্র্যাকটিক্যাল, ল্যাব, ক্লাস টেস্ট, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট যত কিছুই থাকুক না কেন, সব কথার ভিড়ে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে। দিন শেষে আপনার ২ টা জিনিস নিয়ে বের হইতে হবে। একটা হচ্ছে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, ২ নাম্বার অ্যাডমিশনে ভালো করতে হবে। মাঝখানে যা কিছু আপনি দেখতেছেন, সবকিছু হচ্ছে উদ্দেশ্য ওই একই জিনিস যে ওই ২ টা জায়গায় যেন আপনি ভালো করতে পারেন। এই কারণে যদি কখনো এরকম হয় যে ভাইয়া আমার একসাথে অনেকগুলা চ্যাপ্টারের উপর পরীক্ষা বাট আমি তো আসলে সবগুলা চ্যাপ্টার পার্ট বাই পার্ট ঐরকম না পড়ে সিকোয়েন্সিয়ালি পড়তেছি। আমার তো সব চ্যাপ্টার হয় নাই। ভয় পাওয়ার কোনো দরকার নেই। যখন ফার্স্ট ইয়ার ফাইনাল হবে আপনার সব চ্যাপ্টার শেষ হবে। ফুল সিলেবাসের উপর আপনি পরীক্ষা দিতে পারবেন। বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা তখন আপনার কোনো ভয় হবে না। মাঝখানে টুকটাক কিছু পরীক্ষায় ঝামেলা হইতে পারে। এটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ঠিক আছে? এবার আমরা আসি আমাদের গতিবিদ্যার চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা ম্যাক্সিমামই আপনাদের কলেজে এই চ্যাপ্টারটা শুরু হয়ে যাওয়ার কথা।
অনেকের হয়তো যদি একটা চ্যাপ্টারই পড়ায় থাকে কলেজে, তাহলে হয়তো শুধুমাত্র ভেক্টর পড়াচ্ছে বা পড়ানো শেষ, গতিবিদ্যা শুরু করছে, এরকমও হইতে পারে। আমরা গতদিন কত নাম্বার পর্যন্ত প্রবলেম করছিলাম, কেউ আমাকে বলতে পারবেন? লাস্ট ক্লাসে আমরা কত নাম্বার প্রবলেম পর্যন্ত করছিলাম? লাস্ট ক্লাস মোস্ট প্রবলি 31 তারিখে হয়েছে। আমি তো 31 তারিখের মেইলটা চেক করি, তাহলে আই গেস আমি পেয়ে যাব। আহ এই তো সম্ভবত এটা এইচএসসি 27 ব্যাচ আপনারা, তাই না? এই তো এইচএসসি 27 আমি অন করলাম। লাস্ট ম্যাচ ছিল P27। আচ্ছা, আমরা 27 নাম্বার পর্যন্ত করছিলাম। তাহলে আজকে আমরা 28 নাম্বার থেকে শুরু করব। সো আমরা এখানে টুকটাক কথা বলা থাকে, এই কথাগুলো দিয়ে খুব বেশি ফোকাস না করি। আমরা আজকে 28 নাম্বার প্রবলেম দিয়ে শুরু করব, এবং গতদিনে আমরা সময়ের অভাবে 2টা প্রবলেম করতে পারিনি। ওই 2টা প্রবলেম আজকে ভাইয়া করে দিব, কোনো টেনশন নাই। আর আরেকটা জিনিস যেটা অনেকেই হয়তো এটা নিয়ে একটু কনফিউজ, একটু ভয়ের মধ্যে আছেন যে ভাই আপনি তো বলছিলেন আজকের ক্লাসে ক্যালকুলাস লাগবে, এবং আপনি গ্রুপে তো ট্যাগও করে দিছিলেন যে ভাইয়া আর্কাইভ থেকে 2টা ক্লাস 13 এবং 14 নাম্বার গত বছরের 26 ব্যাচের জন্য ভেক্টরের যে আর্কাইভ ক্লাসগুলো আছে, ক্লাস নাম্বার 13 এবং 14, এই 2টা দেখে আসার কথা ছিল। তো অনেকেই হয়তো দেখে আসতে পারেন নাই, বা অনেকে হয়তো শুধু Q1 এর জন্য প্যাকেজ কিনছেন, আপনার কাছে আর্কাইভটা নাই। সেই ক্ষেত্রে অনেকেই ভয়ে আছেন যে ভাই আমি কি আদৌ ক্লাস বুঝবো কি বুঝবো না। তো এই সবকিছু চিন্তা করে আমি একটু চিন্তা করছি আজকের ক্লাসে এইভাবেই, আজকের ক্লাসটা এমন ভাবে নিব যেন আপনার মোটামুটি ক্যালকুলাসটা না হলেও চলে যায়। কারণ এই সপ্তাহের মধ্যেই জিমি ভাইয়ের সাথে আপনাদের ক্যালকুলাসের ক্লাস হয়ে যাবে। তো ক্যালকুলাসের ক্লাস হয়ে গেলে পরের উইকের ক্লাসটাতেই, অর্থাৎ নেক্সট শুক্রবার বা শনিবার যেদিনে আমার সাথে গতিবিদ্যার ক্লাস হয়, ওই দিনের ক্লাসের মধ্যে আপনার ক্যালকুলাস মোটামুটি হয়ে যাবে। তো আপনি তখন আর টেনশনে থাকবেন না, মোটামুটি ইজিলি ধরতে পারবেন। আজকের ক্লাসে আমরা আরো কিছু ভালো ভালো প্রবলেম করব, আরো কিছু থিওরি দেখবো, বাট ক্যালকুলাস ছাড়াও ইনশাল্লাহ আমরা করতে পারবো। প্রবলেম এটা হচ্ছে আমাদের P28। আমরা প্রথমে 28 নাম্বার প্রবলেমটা দিয়ে শুরু করতেছি। আমাদেরকে বলতেছে একটা কণা, এই কণাটির, আচ্ছা এটার ভরটা দেওয়া নেই, ভরটা একটু বলে দিই, 5 মিলিগ্রাম। ওকে। তো বলতেছে কণাটির প্রাথমিক বেগ ছিল এত, অর্থাৎ কত বেগে এটাকে মারছে, v0, এইটা ছিল হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড, এবং বায়ু প্রতিরোধককে নগণ্য ধরা হয়েছে, মানে বাতাসের কোনো বাধা নাই, বাতাসের বাধাকে নেগলেক্ট করা হয়েছে। এই বস্তুটা এইভাবে যে এখানে পড়ছে, এ ও বি বিন্দুর মধ্যে ভরবেগের পরিবর্তনের মান, সেটা কিছু একটা দেওয়া আছে। এইটা দেওয়া আছে ভরবেগের পরিবর্তনের মান। আচ্ছা, তাহলে এক্স এর মান কত, এটা আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করছে। এই জিনিসটা কি ভাই আমরা জানি যে একটা বস্তু সে যেই বেগে ছুড়ে মারা হয়েছিল, ঠিক একই বেগে হচ্ছে সে মাটিকে আঘাত করে। সো এইটা যদি 5√2 হয়ে থাকে, এইটাও এক্স্যাক্টলি 5√2 হবে। আর এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটাও এক্স্যাক্টলি 45 ডিগ্রি হয়ে থাকে। আমি একটা বস্তুকে যখন উপরের দিকে ছুঁড়ে মারবো, এই জিনিসটা আমাদের একটা বেসিক, আমরা বেসিকটা একটু বলে নিই। যে ধরেন একটা বস্তুকে আমি ছুঁড়ে মারছি, সো আমি একটা বস্তুকে এই দিকে ছুঁড়ে মারলাম, ঠিক আছে? এখন বস্তুটা করলো কি, বস্তুটা হচ্ছে এইভাবে যে পড়লো। আচ্ছা, তো আমি কিছু লাইন ড্র করব। আমি কি করব ভাইয়া, কিছু লাইন ড্র করব। তো ধরেন আমি এই একটা লাইন ড্র করলাম, এই আরেকটা লাইন ড্র করলাম, ঠিক আছে? তাহলে এই লাইনটা দেখেন তো ভাইয়া কি করছে, এই লাইনটা এইখানে এই জায়গাটাকে ধরেন এ বিন্দুতে ছেদ করছে, আর এইটাকে বি বিন্দুতে ছেদ করছে। এই লাইনটা এখানে হচ্ছে, এটাকে ধরলাম সি বিন্দুতে ছেদ করছে, এখানে ডি বিন্দুতে ছেদ করছে। এইটুকু কি ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন, আমরা ধরে নিলাম, ধরেন আমি জানি না কত বেগে বস্তুটা যাচ্ছে, আমি সবকিছু জানি না, বাট আমি এইটা বলতে পারি, এই মুহূর্তে ধরলাম, ভাইয়া ধরে নিচ্ছি যে বেগের মানটা এই মুহূর্তে হচ্ছে ধরেন 50 মিটার পার সেকেন্ড। আর এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম এটা হচ্ছে 40 ডিগ্রি, ধরে নিলাম, জাস্ট আমি র্যান্ডমলি একটা মান ধরলাম। এইটা যদি হয়ে থাকে, তাহলে এই জিনিসটাও আপনি বুঝবেন অবশ্যই অবশ্যই, এখানেও বেগের মানটা 50 মিটার পার সেকেন্ডই হইতে হবে। এখানেও বেগের মানটা 50 মিটার পার সেকেন্ডই হইতে হবে। এবং যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও অবশ্যই অবশ্যই
40 ডিগ্রি হইতে হবে। এই দুটা মাস্ট, একই হাইটে অলওয়েজ এইটা সেম থাকে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সি বিন্দুতে ধরলাম, সি বিন্দুতে বেগের মানটা একটু কমে গেছে, বেগের মানটা কমে ধরেন হচ্ছে 35 মিটার পার সেকেন্ড হয়েছে, আর অ্যাঙ্গেলটা ধরেন বললাম যে এই অ্যাঙ্গেলটা হয়েছে 12 ডিগ্রি ধরলাম। আমি জানি না এক্স্যাক্টলি কত, জাস্ট র্যান্ডমলি একটা মান। কিন্তু একই হাইটে যখন সে নিচে নামতে থাকবে, এখানে উপর উঠতেছিল, এখানে নিচে নামবে, এই জায়গায়ও বেগের মানটা কাটায় কাটায় 35 মিটার পার সেকেন্ডই হইতে হবে, এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও 12 ডিগ্রি হইতে হবে, যদি যদি বাতাসের বাধা না থাকে। যদি বাতাসের বাধা না থাকে তাহলে এই জিনিসটা 100% ম্যাচ করবে। এইটুকু কি ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, ওকে। তো আমাকে অনেকেই এই কমেন্টটা করেন ক্লাসের মধ্যে যে ভাই আগের ক্লাস করি নাই, আজকে ক্লাস করতে পারবো কিনা। সত্যি কথা ভাইয়া, এই যুগে এসে এই কমেন্ট প্লিজ করেন না, হ্যাঁ, কারণ এইটা তো আপনি বুঝার কথা এতদিনে যে আগের ক্লাস না করলে পরের ক্লাস পারবেন না, এটাই স্বাভাবিক। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতো ভাইটাল সাবজেক্টে এটা চ্যাপ্টার মাঝখান থেকে আগে জিনিস না বোঝাটা এটাই স্বাভাবিক। আচ্ছা, সো এইবার আমরা একটু, কেউ যদি বুঝতে চান যে ভাই এটার পিছনে কি কোনো কারণ আছে, লজিক আছে, অবশ্যই আছে, চিন্তা করেন। আপনি এই বিন্দুতে যে কোনো একটা বেগ ধরেন এই যে 50 মিটার পার সেকেন্ড, এই বিন্দুতে আপনি চিন্তা করেন, এই বিন্দুতে আপনার কি হয়েছে, এই দিকে একটা বেগ আছে vx, এই দিকে একটা বেগ আছে vy, তাই না? এখন চিন্তা করেন এই vx তো কখনোই চেঞ্জ হয় না, তো এই বিন্দুতেও vx যা হবে, মানে vx এ যা হবে, বি বিন্দুতে যদি চিন্তা করেন, বি বিন্দুতে কি আসবে, বি বিন্দুতে সিচুয়েশনটা আসবে এরকম vx b, আর এই দিকে তার একটা বেগ থাকবে, এটা vy a, এখানে আসবে vy b, তাই তো? এখন আপনি ভাইয়া চিন্তা করেন যে vx b এটা তো অলওয়েজ সেম, এটা কত v নট cos থিটা নট, এটা তো কখনোই চেঞ্জ হয় না, এখানেও সেম, এখানেও সেম। তাহলে এই দুইটা মান এক্স অক্ষ বরাবর মান সবারই সেম। এখন এই বিন্দুতে এই উপরের দিকের ওয়াই অক্ষ বরাবর যে বেগের মানটা, আর বি বিন্দুতে নিচের দিকে যে বেগের মানটা, এই দুইটা যদি সমান হয় তাহলে এ আর বি বিন্দুতে বেগের মানটা সমান হইতে পারবে। আচ্ছা, এবার আমরা এই দুইটা যে সমান হবে এটার পক্ষে একটা যুক্তি দিব, এটার পক্ষে একটা যুক্তি দিব। যদি এই যুক্তিটা খেটে যায়, এটা কে ভাই? ভাইয়া নামাজের ব্রেক দেন। এখন আপনি কোন ওয়াক্তের নামাজ পড়বেন? বাজে ঘড়িতে 3টা 13, জুমার নামাজ শেষ হচ্ছে 2টার আগে, আসরের নামাজ শুরু হবে 4:15টায়, জামাত হয় 4:15টায়, 4টার আগে তো এরকম ওয়াক্ত হয় না, যদিও মাঝহাব ভেদে কম বেশ আছে, বাট তাও তো 3টা 13তে তো কারো নামাজ হওয়ার কথা না, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে দেখেন এই জিনিসটা যদি সামহাও প্রুফ করতে পারি, একই হাইটে ওয়াই অক্ষ বরাবর বেগের মানটা সমান হয়, দিকটা অপোজিট, তাহলে আমরা এই জিনিসটা বুঝে ফেলবো। আর এ বি বিন্দু যদি ম্যাচ করে, সি ডি বিন্দু ম্যাচ করতে বাধ্য। তাহলে চলেন আমরা ওয়াই অক্ষে চিন্তা করি। ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে কি ঘটতেছে? ধরেন আমি এই রকম একটা সিনারিও কল্পনা করে নিলাম। একটা বস্তুকে এইখান থেকে ছুঁড়ে মারা হয়েছে, এই বরাবর ছুঁড়ে মারছে, ফলে বস্তুটা আলটিমেটলি এই বরাবর যায় পড়ছে। আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার বি। তাহলে এইখানেও দেখেন ওয়াই এর ভ্যালু যা, এইখানেও কি ওয়াই এর ভ্যালু এক্স্যাক্টলি তা। আচ্ছা, এখন এ বিন্দুতে আমরা যদি বেগ বের করতে চাই, বেগ কত এটা আমরা বের করব, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর এ বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর বেগ কত আমরা বের করব। এখন ভাইয়া এই জিনিসটা কি বুঝেন নাকি? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম একটা সূত্র ছিল, তাই না? এখন তাহলে দেখেন vy স্কোয়ার ইজ ইকুয়ালস টু আদি বেগটা কত ছিল?
ওয়াই অক্ষ বরাবর আদি বেগ ভি ওয়াই নট, এটা কত ছিল? ভি নট সাইন থিটা নট, তাই না? এইটা যদি ভি নট হয়, এটা যদি আদি কোণ থিটা নট হয়, তাহলে ভি নট সাইন থিটা নট সেটার স্কয়ার। ত্বরণটা তো নিচের দিকে, তো -2g ওয়াই। এইটা আসবে কোন ক্ষেত্রে? এ বিন্দুর জন্য। আচ্ছা, আমি যদি ভাইয়া বি বিন্দুর জন্য যদি বলি, বি বিন্দুর জন্য যদি বলি ভি ওয়াই বি, দেখেন বি বিন্দুর ক্ষেত্রে আমি একই জায়গা থেকেই তো নিক্ষেপ করছি, ভি নট সাইন থিটা নট, আদি বেগটা সেম, ত্বরণ ওর জন্য নিচের দিকে কাজ করে, এটারও ওয়াই যা এটারও ওয়াই তা। তাহলে দেখেন কি আসলো, ভি ওয়াই এ স্কয়ার ইজ ইকুয়ালস টু ভি ওয়াই বি স্কয়ার, দুইটা সেম আসলো। বা এখান থেকে আমরা বলতে পারি কি ভি ওয়াই এ টু প্লাস মাইনাস ভি ওয়াই বি। অর্থাৎ একই হাইটে থাকলে দুইটা বেগের মান হয় সমান হবে অথবা মান উল্টা হবে, মানে একটা ভ্যালু 10 হলে আরেকটা ভ্যালু +10 বা -10 দুইটাই হইতে পারে। তো আমরা যদি নিচের দিকে থাকে, যেমন এখানে ভিওয়াইটা কি উপরের দিকে ছিল, এখানে নিচের দিকে আছে, এটার ভ্যালু যদি +10 হয়, এটার ভ্যালু হয়তো -10, মানে নিচের দিকে বোঝাচ্ছে, আর কিছুই না। তার মানে কি, আমরা ওয়াই অক্ষ বরাবর বেগ সেম, মানে ভি এক্স এ আর ভি এক্স বি, এইটা তো সমান দেখছি, দুটার মান সমান। এইটা হচ্ছে এ বিন্দুতে ছিল ভি এক্স এ, আর এইটা ছিল হচ্ছে ভি ওয়াই এ। আর এখন যেটা, সেটা হচ্ছে ভি এক্স বি, আর এটা হচ্ছে ভি ওয়াই বি। ভি ওয়াই, সরি এটা তো আমি এ বলবো, ভুলে বি বলে ফেলছি, এটা এ, এটা বি। আচ্ছা, তাহলে এই দুইটার মান তো সমান আমরা আগেই দেখছি, এবং আমরা এখন কি দেখলাম, ভি ওয়াই এ এটার পরম মান আর ভি ওয়াই বি এটারও পরম মান সমান। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে অতএব ভি এ, এই যে টোটাল যে ভি এ আর এখানে টোটাল যে ভি বি, এদের মান সমান, ভি এ আর ভি বি এদের মান সমান। এবং অ্যাঙ্গেলও যদি চিন্তা করি, এই দুটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলও সমান, কারণ কি থিটা এ ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ভি ওয়াই এ বাই ভি ওয়াই এ ডিভাইডেড বাই ভি এক্স এ। আর থিটা বি যখন আমি নিব, তখন tan ইনভার্স ভি ওয়াই বি ডিভাইডেড বাই ভি এক্স বি, এই জিনিসটা আসবে। সো থিটা গুলোর মানও সমান, কারণ ভি ওয়াই এ ভি এক্স এ এগুলো সমান, আর ভি ওয়াই বি ভি ওয়াই এ সমান, ভি এক্স এ ভি এক্স বি সমান। অতএব থিটা এ ইজ ইকুয়ালস টু থিটা বি, জাস্ট একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, তাহলে মানও সমান, দিকও সমান। এই জন্য আমরা বলি যে একই হাইটে বেগগুলার মান সমান হয়, দিকও সমান হয়, জাস্ট একটা হচ্ছে উপরের দিকে আর একটা নিচের দিকে, আর কোনো সমস্যা নাই। তাহলে এইটুকু কি আমরা বুঝতে পারছি? একটু ভাইয়াকে কমেন্ট করে জানান। আমি যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, একই হাইটে যদি বাতাসের বাধা টাধা এরকম না থাকে, তাহলে একই হাইটে বেগগুলার মান সমান হয়, অ্যাঙ্গেলও সেম থাকে, জাস্ট একটা যদি উপরের দিকে মুখ করে থাকে, অপরটা নিচের দিকে মুখ করে থাকে, এই হচ্ছে পার্থক্য। তো আমরা এটার প্রমাণ স্বরূপ বলছিলাম যে বেগটাকে যখন আমরা ভাঙবো এক্স অক্ষ বরাবর, যেমন এই বিন্দুতে বেগটা এক্স অক্ষ বরাবর, এইটা ওয়াই অক্ষ বরাবর সেটা এটা, এই দুইটা মিলে আলটিমেটলি হচ্ছে এইটা হচ্ছে ভি এ। আর এইখানে হচ্ছে যখন বি বিন্দুতে আসবো, এইভাবে যাচ্ছে, তখন এটা হচ্ছে ভি এক্স বি, এটা ভি ওয়াই বি, এটাই আঁকছি ভি এক্স বি ভি ওয়াই বি, এদের লব্ধি হচ্ছে আলটিমেটলি ভি বি। এখন আমাদের এইটা হচ্ছে থিটা এ, যে কত কোণে ছিল, এটা হচ্ছে থিটা বি। তো আমরা যেমন বলছি যে ভি এ 50 ভিবি 50, এই দুইটা সেম বলছি, থিটা এ বলছি 40 ডিগ্রি, থিটা বিও বলছি 40 ডিগ্রি। এটার প্রমাণ আমরা কিভাবে করছি, এক্স অক্ষ বরাবর যখন আমরা কাজ করতেছি, এক্স অক্ষ বরাবর দুজনেরই বেগ সমান, এক্স অক্ষ কখনোই বেগ চেঞ্জ হয় না, ভি নট কস থিটা নট। প্রমাণ করতে হইতো ওয়াই অক্ষ বরাবর যে সমান, সেটা প্রমাণ করা লাগতো। সো আমরা ওয়াই অক্ষ বরাবর দুজনেরই বেগ নিছি, দেখলাম যে দুজনেরই বেগের মান সমান। তার মানে আলটিমেটলি হচ্ছে ওদের দুইজনেরই এক্স এবং ওয়াই অক্ষে বেগের মানগুলো সমান, তার মানে বেগের মানটা সমান, ফলে যে অ্যাঙ্গেলটাও সমান হয়েছে, জাস্ট একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। এই হচ্ছে আমরা করে ফেললাম। সো এই পরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে এই ম্যাথটা একটু বুঝতে হবে। আমরা 28 নাম্বার প্রবলেমে আছি। আমাদেরকে কি বলতেছে ভাইয়া, একটা কণার প্রাথমিক বেগ, তার মানে এইটা হচ্ছে ভি নট দিয়ে দিছে, বায়ু প্রতিরোধক নগণ্য, তার মানে বাতাসের বাধা নাই, এ ও বি বিন্দুর মধ্যে ভরবেগের পরিবর্তনের মান। তাহলে দেখেন আমরা যদি চিন্তা করি
এইটা যদি এ বিন্দুতে ভরবেগ হয়ে থাকে, মানে এটা যদি ভি এ হয়ে থাকে, একই হাইটে ফেরত আসছে, একই হাইটে ফেরত আসলে এটা যদি ভি বি হয়ে থাকে, তাহলে দেখেন ভি এ কত দেওয়া 5√2, তাহলে ভি বিও কত হবে 5√2 হবে। কারণ একই হাইটে থাকলে বেগের মান কি হয়, সেম হয়। 2 নাম্বার যেই জিনিসটা আমাদেরকে বুঝতে হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমার এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল কত, এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল 45 ডিগ্রি। এইটা 45 হলে এটা অবশ্যই 45 ডিগ্রি হবে। তার মানে এই যে আদি বেগ এবং এই যে শেষ বেগ, দুইটার অন্তর্গত মোট কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আমাকে যদি বলে ভাইয়া বেগের পরিবর্তন বের করো, বেগের পরিবর্তন বের করো মানে শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিলে যেটা থাকে এটা তো ভেক্টর রাশি, তাহলে ভেক্টরের বিয়োগ হবে, ভেক্টরের বিয়োগ হবে। সো ভিবি মাইনাস ভিএ। অনেকে কান্নাকাটি করতেছে আগের পেজে স্লাইড দুইটার জন্য। সো এই যে দেন স্লাইড স্ক্রিনশট নিয়ে নেন ভাইয়া, আসি। সো স্ক্রিনশট নিয়ে নিতে হবে খুব দ্রুত। 1 থেকে 5 গুনবো, 1 2 3 4 5, ডান। ওকে, সো পরের স্লাইডটা আবারও 5 সেকেন্ড। 1 2 3 4 4 4 4 4 4 4 4 4 5। ওকে, সো আমরা এবার চলে আসি এই জায়গায় বেগের পরিবর্তন ভিবি মাইনাস ভিএ। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, ভিবি প্লাস মাইনাস অফ ভিএ, এইভাবে লেখা যায়। এখন দেখেন ভাইয়া ভিবিটা কোন দিকে, ভিবিটা হচ্ছে এই দিকে, তো এই দিক বরাবর ভিবি আছে, এটা কত 5√2। ভি এটা কোন দিকে ছিল, এই দিকে ছিল, তাহলে এটাকে উল্টায় দিলে এই রকম চলে আসবে, ঠিক আছে। তো এই দিকে ছিল আগে ভি, এটাকে উল্টায় দিলে এটা হচ্ছে মাইনাস ভি এ, এটার মানও 5√2, আর এটা তো হচ্ছে ভিবি, সেটার মান, এটার মানও 5√2। এবং ওই অ্যাঙ্গেলটা যেহেতু 90 ছিল, টোটাল এই অ্যাঙ্গেলটা 90, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। এখন এই দুইটা ভেক্টরের যদি লব্ধি করি, এই দুইটা ভেক্টরের লব্ধি করলে আমরা আলটিমেটলি বেগের পরিবর্তন ডেল ভি ভেক্টরটা পেয়ে যাব। এখন দেখেন আলটিমেটলি কি আছে, দুইটা ভেক্টর আছে, তাদের অন্তর্গত কোনটা 90 ডিগ্রি আছে। অতএব ডেল ভি এটার মান যদি বের করতে বলে, দ্যাট মিনস আসলে কি আসবে, 5√2 সেটার স্কয়ার প্লাস 5√2 সেটার স্কয়ার, ঠিক আছে। একই জিনিস যেহেতু দুইবার আসছে, সো 5√2 কে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের ভিতরে থাকবে 1 প্লাস 1, দ্যাট মিনস চলে আসবে 5√2 ইন্টু √2, দ্যাট মিনস চলে আসবে 5 ইন্টু 2, তার মানে 10 মিটার পার সেকেন্ড, এটা চলে আসবে, ঠিক আছে। সো আমরা তাহলে বেগের পরিবর্তনটা বের করে ফেললাম, যে বেগের পরিবর্তন যেহেতু এই বেগ পরস্পর লম্ব, তো অন্তর্গত কোণ 90 ডিগ্রি, তার মানে বেগের পরিবর্তন আসলে এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার, জাস্ট আপেক্ষিক বেগের মতো। সো অন্তর্গত কোণ 90 হলে পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos 90 0, এটা বাদ যায়, জাস্ট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার থাকে, দুইটারই মান সেম, কমন নিয়ে বাইরে আনছি, তাহলে এখানে ভিতরে 1 প্লাস 1 মানে √2 পড়ে থাকে, গুণ করে এটা আসছে। এখন দেখেন নাও ভরবেগের পরিবর্তন ডেল পি, ভরবেগের পরিবর্তনের মান যদি আপনাকে জিজ্ঞেস করে, তাহলে এম ইন্টু ডেল ভি, এটা আপনাকে বের করতে হবে। সো এম ইন্টু ডেল ভি, এম কত বলেছে 5 10⁻³ আর ডেল ভি আমরা কত বের করলাম 10, তাই না। সো আলটিমেটলি আমাদের কত আসলো 5 10⁻² এত কেজি মিটার পার সেকেন্ড, এটা আসছে আমাদের, তাই না। আবার এই জিনিসটার ভ্যালুই কোশ্চেনে কি বলে দিছে, এই জিনিসটার ভ্যালুই কোশ্চেনে বলছে x ইন্টু 10⁻², এই জিনিসটার ভ্যালুই কোশ্চেনে বলছে x ইন্টু 10⁻²। তাহলে এই দুইটা জিনিস কাটাকাটি যদি চলে যায়, তাহলে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকে x এর ভ্যালু, সেটা হচ্ছে 5। আলটিমেটলি আমাদের কাছে পড়ে থাকে x এর ভ্যালুটা কত, x এর ভ্যালুটা হচ্ছে 5। তো এই তো x এর মান কত, এটাই আমাকে জিজ্ঞেস করছিল, আমরা সেই মানটা বের করে ফেললাম। ওকে, ডান। ওকে ওকে, সো আমরা তাহলে এইটুকু করে ফেললাম। আমাকে একটু সবাই কমেন্ট করে জানান ক্লিয়ার হইতে পারছে কিনা আমরা। ইন দ্য মিন টাইম ভাইয়া দ্রুত একবার কুইকলি রিভিউ করে ফেলি পুরো অঙ্কটায় কি কি ঘটছে। প্রথমত আমাদেরকে এই বিন্দুতে বেগটা ছিল 5√2, তো একই হাইটে যখন ফেরত আসবে, একই পয়েন্টে ফেরত আসলে এখানেও বেগটা 5√2 হবে। তো আমি এই পয়েন্টের বেগটা এখানে আঁকছি আর এই পয়েন্টের বেগটা এখানে আঁকছি, সো 5√2 5√2।
এটাও কত কোণে ছিল 45 ডিগ্রি। তাহলে আমরা বলছি একই হাইটে অ্যাঙ্গেলটা সেম হয়, জাস্ট তাহলে এটা 45 হলে এটাও 45। পার্থক্য কি, এটা ছিল উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এখন আমরা বেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন মাপতে বলছে, তাহলে ভর ইন্টু বেগের পরিবর্তন। তো ফার্স্ট অফ অল আমাকে কি কাজ করতে হবে, বেগের পরিবর্তন মাপতে হবে। বেগের পরিবর্তন, ওই যে আপনারা যখন আপেক্ষিক বেগের অঙ্ক করছেন, কত কোণে ছাতা ধরতে হবে, বা হচ্ছে যে গাড়ির কত কোণে কাজ ভিজবে, এই রিলেটেড যে প্রবলেম গুলো করছিলেন, তখন কি করতে হয়, শেষ বেগ থেকে আদি বেগকে বিয়োগ করতে হয়। তো আমরা জানি ভেক্টর বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়, যেটাকে বিয়োগ করতেছি তার উল্টা ভেক্টরকে যোগ করা লাগে। মানে ভি এ ছিল এই দিকে, তার উল্টা ভেক্টর হবে এই দিকে। তো এটা 5√2 হলে এটাও 5√2, জাস্ট দিকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই দুইটা ভেক্টরের লব্ধি হবে আসলে ভরবেগের পরিবর্তন। সো এই দুইটা ভেক্টরের লব্ধি করব। লব্ধির মানে সূত্র কি ছিল, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ কজ আলফা। পি স্কয়ার কিউ স্কয়ার 2 পি কিউ কজ আলফা কেন লিখি নাই, কারণ মাঝখানে কোনটা 90 ডিগ্রি, 45 45 90, তাহলে এটা যদি 90 হয় তাহলে এটাকে এক্সটেন্ড করলে অপরটাও কি হবে, 90 হবে। সো 2 পি কিউ কজ 90 শূন্য, এই জন্য ওইটা লিখি নাই। তো এখানে এই দুটাকে কমন, 5√2 কে কমন নিয়ে বাইরে আনলে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে রুট ওভার 2 থাকে, গুণ করে 10 আসছে। বেগের পরিবর্তন যদি 10 হয় তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে, m ইন্টু 10। এমটা বলা আছে 5 মিলিগ্রাম, তাহলে 5 মিলিগ্রাম ইন্টু 10 আসছে আমার 5 × 10⁻²। এই ভ্যালুটাই প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে x10⁻²। তো কম্পেয়ার করছি, দেখলাম যে আলটিমেটলি x ইকুয়ালস টু 5 আসছে। তো এই হচ্ছে আমার অঙ্কের সলিউশন, আমরা ডান করে ফেললাম। এটাও কিন্তু বেশ ভালো একটা প্রবলেম ছিল। ওকে, তাহলে এইটুকু ডান, এইটুকু ক্লিয়ার। রাফসান ভাইয়া, কেন এই দুষ্টামি? আপনার এই কারণে আমি আপনাকে ব্লক করে দিতে বাধ্য হচ্ছি ভাইয়া। এইগুলা তো ক্লাসে করা ঠিক না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এবার আমরা 28 নাম্বার থেকে 29 নাম্বারে যাব। 28-এর পরে কত হয়, 28-এর পরে 29 হয়, এটা জানতেন আগে আপনারা? হ্যাঁ, 28-এর পর যে 29 হয়, এটা কি জানতেন আপনারা আগে? আর কে কে জানতেন, নাকি আজকে জানতেন? এই যে মাসুমা আক্তার, ও আগে জানতো না, ও প্রথম জানছে আজকে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এই যে আরো অনেকে জানতো না, আজকে প্রথম জানছে, গুড গুড। ঠিক আছে, সো এবার আমাদের দেখেন, অঙ্কটা শুরু করব তার আগে একটা কথা বলি। আমি জানি আজকে শুক্রবার, আহ, আমি জানি এই টাইমটা পড়ার টাইম না, আমি জানি এই টাইমে আসলে ক্লাসে বেশিরভাগ স্টুডেন্ট আসা পসিবলও না। তো ইন্টার লাইফটা ভাইয়া এমন একটা সময়, মানে ইন্টারের জার্নিটা এমন একটা জার্নি, যেই জার্নিটাতে আপনি দেখবেন যে অনেক ডিফিকাল্ট সিনারিও আসবে, অনেক ডিফিকাল্ট মোমেন্ট আসবে। তো মাথায় রাখবেন, ইন্টারের এই 1.5 থেকে 2 বছরের জার্নিতে যতগুলো ডিফিকাল্ট মোমেন্ট আপনি ফেস করবেন, প্রত্যেকটা ডিফিকাল্ট মোমেন্ট আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। প্রত্যেকটা ডিফিকাল্ট মোমেন্ট অনেক বড় একটা অপরচুনিটি। যখনই আপনি দেখবেন যে ভাই কলেজে পরীক্ষা হচ্ছে, অনেক সিলেবাস, পুরো ফার্স্ট ইয়ারের সকল চ্যাপ্টারের উপর পরীক্ষা হচ্ছে, অনেকে মনে করবে ভাই আমি অর্ধেক করে কোনো রকমের পরীক্ষা যাই, কতটুকু পড়লে আমি 5টা সিকিউ অ্যান্সার করতে পারবো, বা মোটামুটি এমসিকিউতে 50% মার্কস পাবো, মোটামুটি আমার একটা A-B কোন একটা গ্রেড আসবে বা পাস আসবে। তো ওই জায়গাতেই যদি আপনি চ্যালেঞ্জটা একটু বড় করে নিতেন, যে না, আমাকে এই কঠিন সিচুয়েশন, কঠিন সময়, কঠিন বড় সিলেবাসের মধ্যে আমাকে হচ্ছে কি করতে হবে, A+ পাইতে হবে। ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা, হয়তো ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, আর আপনি চ্যালেঞ্জ নিলেন যে না, এটা আমাকে পারতেই হবে। এই যে এটা একটা খুব ডিফিকাল্ট একটা সিনারিওর মধ্যে আপনি পড়ে গেছেন, নিজেকে খুব বড় একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছেন, এটা আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। বিকজ আপনি কি মনে করেন, যেই ছেলেটা ফার্স্ট ইয়ার ফাইনালে টার্গেট নিবে আমাকে পাস করতে হবে, আর যেই ছেলেটা টার্গেট নিবে বা যেই মেয়েটা টার্গেট নিবে যে আমাকে কি করতে হবে, এই কঠিন সিনারিও যেখানে সবাই পাস ফেল নিয়ে টানাটানি করে, সেখানে আমাকে A+ পাইতে হবে। উম, যাদের দুজনের টার্গেট এরকম, ধরলাম কেউই টার্গেটে পৌঁছাতে পারলো না, যে প্রথমে টার্গেট নিচ্ছে পাস করার, ও পাস করতে পারলো না, আর যে টার্গেট নিচ্ছে A+ পাবে ফিজিক্সে, সেও পাইলো না। বাট ও পাইলো ধরেন 77, আর প্রথম জন পাইলো ধরেন 33-এ পাস, ধরেন পাইলো 30। আপনার কি মনে হয় টেস্ট পরীক্ষার পর্যন্ত বা বোর্ড পরীক্ষা পর্যন্ত
দুইজনের মানে আর কি লেভেল কি সেম জায়গায় থাকবে? মানে এখন তো ফার্স্ট ইয়ার তো ডিফারেন্ট। কিন্তু যখন বোর্ড পরীক্ষার সময় আসবে দুজন কি অলমোস্ট একই জায়গায় যে এন্ড করবে? না। আমাদের স্ট্যাটিস্টিক্স কি বলে? যেই ছেলেটা ফার্স্ট ইয়ার ফাইনালেই কঠিন সিনারিওতে কঠিন সময়ের মধ্যে দিয়ে সে চিন্তা করতেছে যে আমাকে কলেজে ফাটায় ফেলতে হবে, ফার্স্ট ইয়ারে ফাইনালে ভালো করতে হবে। সেই ছেলেটা বোর্ড পরীক্ষা যেতে যেতে তার প্রিপারেশন আরো অনেক বেশি স্ট্রং হবে। এবং সেই ছেলেটা যদি ট্র্যাকে থাকে, সে যদি লাইনচ্যুত না হয়, লেগে থাকতে পারে, অ্যাডমিশনের সময় সে এটা ট্রাই করবে না যে আমাকে বুয়েটে চান্স পাইতে হবে কি পাইতে হবে না। আমি কি মেডিকেলে চান্স পাবো কি পাবো না। তার তখন ফাইট হবে, তার তখন টার্গেট হবে যে ভাই আমি কি বুয়েটে প্রথম দিকে টিকবো কিনা, সিএসসি ট্রিপলি পাবো কিনা, অথবা আমি ঢাকা মেডিকেল বা সলিমুল্লাহ পাবো কিনা। তার টার্গেট হবে এগুলা। সো এই যে শুক্রবার দিন ঘুমের টাইম, ক্লাস করার টাইম, ক্লাস করতে ভালো লাগতেছে না, ঘুমাইতে ইচ্ছা করতেছে, এগুলো থাকবে। এটা একটা ডিফিকাল্ট পরীক্ষা বা একটা ডিফিকাল্ট সিনারিও। প্রত্যেকটা ডিফিকাল্ট সিনারিও একটা অপরচুনিটি। এই সময় ম্যাক্সিমাম মানুষ ঘুমাবে, আপনি না ঘুমায় আপনি ক্লাস করতেছেন, দ্যাট মিনস অনেকের থেকে আপনি আগায় যাওয়ার অনেকটুকু সময় পাইছেন, অনেকটুকু সুযোগ পাইছেন। এটা কাজে লাগান, আপনি হয়তো আরো কয়েকশো মানুষের থেকে একটু আগায় যাবেন। প্রত্যেকটা ডিফিকাল্ট সিনারিও আপনার জন্য একটা জাম্পিং অপরচুনিটি, যে জাম্প করে আপনি অনেকজন থেকে আগায় যেতে পারবেন। এটা ক্লাসই হইতে হবে তা না, পরীক্ষা হইতে পারে, চ্যালেঞ্জ হইতে পারে, আপনার অ্যাসাইনমেন্ট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। বাট মাথায় রাখতে হবে ইন্টার লাইফের এরকম প্রত্যেকটা ডিফিকাল্ট মোমেন্ট আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। যদি আপনি কাজে লাগান, আপনি অনেকটুকু পরিমাণ মানুষের থেকে আগায় যেতে পারবেন। আচ্ছা, নিশাত বলছে আমি আপনার কলেজে পড়ি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমার কলেজের জুনিয়র, আপনাকে দাওয়াত রইলো কলেজে। যদি একসময় আমি থাকি, আসতে পারি, আপনাকে দাওয়াত রইলো, একসাথে চা খাওয়া হবে। পরের প্রবলেমটা আমাকে বলছে একটি বস্তুকে মাটি থেকে অনুভূমিকের সাথে এত কোণে নিক্ষেপ করা হলো, অর্থাৎ থিটা নটটা আমাকে দিয়ে দিছে। আমাকে বলতেছে 2 সেকেন্ড পর এইটার বেগ হইল 20 মিটার/সেকেন্ড। গতি পথের সময় বস্তুটি দ্বারা অর্জিত সর্বোচ্চ উচ্চতা কত, মানে এইচ ম্যাক্স কত, সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা কিভাবে করব? আমরা ধরলাম একটা বস্তুকে ভি নট বেগে 45 ডিগ্রি কোণে ছুড়ে মারছি। তাহলে ওর আদিতে ভি নট এক্স কত হবে? ভি নট কস 45, বা হচ্ছে ভি নট বাই √2 এইটা হবে। আর ভি নট ওয়াই কত হবে? সেটা হচ্ছে ভি নট সাইন 45 ডিগ্রি। দ্যাট মিনস এটাও আসলে ভি নট বাই √2 সেটাই হবে। সো আমি ধরেন এই ভি নট বাই √2 এটাকেই ধরেন মনে মনে ধরে না আমার সুবিধার্থে এ ধরে নিলাম। এটাও তো একই, ভি নট বাই √2, এটাকে এ ধরে নিলাম। তাহলে দেখেন 2 সেকেন্ড পরে কিছু একটা ঘটনা ঘটছে। 2 সেকেন্ড পরে আমাদের লাইফে কিছু একটা ঘটনা ঘটছে। সো 2 সেকেন্ড পর কি ঘটছে? পানির বোতল। সো টি ইকুয়ালস টু 2 সেকেন্ড পর, তখন দেখেন আমাদের ভি এক্স, এটা তো অ্যাজ ইট ইজ থাকবে, ভি নট কস থিটা নট, এটা তো ওই যে আমাদের কত আসে ভি নট বাই √2, যেটাকে আমরা এ বলছিলাম, এই থাকবে। বাট ভি ওয়াই যেটা, সেটা কি হয়? ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তো ভি নট সাইন থিটা নট তো এ ছিল, মাইনাস জিটি, দেখেন জিটাকে কত বলা আছে? 10। তাহলে 10 × 2 এরকম, তাই না? সো আমরা দুইটা ভ্যালু পাইলাম, একটা হচ্ছে ভি এক্স পাইছি আর একটা হচ্ছে ভি ওয়াই পাইছি। সো আমাদের আলটিমেট বেগ কত হয়? আলটিমেট বেগ তো অলওয়েজ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তাই না? এখন এই বেগটাই 2 সেকেন্ড পর কত বলা আছে? 20 মিটার/সেকেন্ড। সো 20 স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি এক্স স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার, আর ভি ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস এ মাইনাস 20 স্কোয়ার, এরকম পাইলাম। তাহলে এইটাকে যদি একটু সলভ করি তাহলে কি পাচ্ছি? 20 400 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 40a প্লাস 400, এরকম পাচ্ছি, তাই না? আমি কি ভুল করতেছি কিছু? a-20, a-20, হ্যাঁ, 2 সেকেন্ড পর বেগটা হচ্ছে এইটা, আর হচ্ছে এইদিকে এটা a স্কোয়ার। আচ্ছা, -2 × 20 × a, এটাও ঠিক আছে, আর এখানে 20 স্কোয়ার, এটাও ঠিক আছে। তাহলে তো এই দুইটা কাটাকাটি চলে যায়, এই দুইটা কাটাকাটি চলে যায়, সহজ হয়ে গেল আমাদের জন্য। তাহলে এরপর আমরা কি করব? আমরা এখানে বলতে পারবো যে 2a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 40a, এ তো আর 0 হবে না,
সো আলটিমেটলি আমরা বলতে পারবো এ হচ্ছে 20, এ হচ্ছে 20। ওকে, এ 20 পাওয়া মানে এটা আসলে কি ছিল আমরা যদি একটু স্মরণ করি যে আমাদের জন্য এটা আসলে কি ছিল, এ ছিল হচ্ছে v0/√2, v0/√2 সেটা ছিল হচ্ছে 20। তার মানে এখান থেকে আমি v0টা পেয়ে গেলাম 20√2 মিটার পার সেকেন্ড। এটা একটা আমাদের জন্য বড় পাওয়া, বড় অর্জন। আমরা আদিবেগের মানটা বের করে ফেলতে পারছি। এটা যদি পারি তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। সর্বোচ্চ উচ্চতা কত সেটা আমরা বের করে ফেলতে পারবো কিভাবে? আমরা বলতে পারি যে এইচ ম্যাক্স নাও, এইচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা সেটা আসলে কত? v0 sin থিটা নট পুরাটার স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো v0 তো আমরা কত পাইলাম? 20√2, আর সাইন থিটা নট মানে সাইন 45 ডিগ্রি, সেটা 1/√2। টোটালটার স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর ভ্যালু 10 ধরতে বলছে। সো উভয় পক্ষ থেকে এই √2 কাটাকাটি চলে যায়, তাহলে 20 স্কয়ার থাকে, তাই না? 20 স্কয়ার থাকে, নিচে কত থাকে? 20। কাটাকাটি করলে কত হবে? 20 মিটার। তাহলে 20 মিটার হবে আমার সর্বোচ্চ উচ্চতা। বলেন তো পুরা ম্যাথটা করতে যে আমি কতবার এর মানের উপর √2 হবে, এর মানের উপর স্কয়ার হবে? কোথায় কোথায় কোথায়? এক্স এর মান এ ছিল, এক্স এর মান এ ছিল। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখতেছি। আহ তো v0 x v0/√2 এটা ঠিক আছে, এখানে এটা ঠিক আছে, এইটাও ঠিক আছে। 20 এক্স স্কোয়ার প্লাস এটা স্কোয়ার 20 স্কোয়ার 400 স্কোয়ার এই স্কোয়ার, এটাও ঠিক আছে। তাহলে 2a স্কোয়ার এটা থাকলো, এটা কাটাতে গেল 40a, 2a² 40a 20, a ইকুয়ালস টু 20। ঠিক আছে, এখানে v0/√2 20√2 এটাও ঠিক আছে। এইচ ম্যাক্স এটা স্কোয়ার দ্যাট মিনস 20√2/20 এটাও ঠিক আছে। 2g না, সবই তো ঠিক আছে। ঠিক আছে, সবাই আসলে না বুঝে অনেক কমেন্ট করে, এটা খুব কমন একটা জিনিস। তো আমরা 29 নাম্বার প্রবলেম পর্যন্ত শেষ করে ফেললাম। কারো যদি একটু ভাল লেগে থাকে স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে? তাহলে আমাদের ডান। এরপরে আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেমে যাওয়ার আগে একটু বলি, আমরা এত দিন পর্যন্ত যা যা করে আসছি প্লাস রিলেটেড যা কিছু হয় সব আমরা করে আসছি। তো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে বলতে পারবেন ভাইয়া, যারা চেষ্টা করছেন বই থেকে প্লাসের অঙ্ক করার জন্য, এমন কি কোনো অঙ্ক দেখছেন, এমন কি কোনো টাইপ দেখছেন যেই টাইপ শুভ ভাইয়া করায়নি বা আমরা ক্লাসে করি নাই, এমন কি কোনো টাইপের ম্যাথ কেউ পাইছেন? একটু কমেন্ট করে বলেন। ইন দ্য মিন টাইম আমি প্রবলেমটা একবার দ্রুত রিভিউ করে দিচ্ছি। তো আমাকে বলতেছে একটা বস্তুকে 45 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, কত বেগে সেটা বলা হয়নি, তো আমরা ধরে নিয়েছি v0 বেগে। কিন্তু বলছে 2 সেকেন্ড পর বস্তুটার বেগের মান হয় হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমাকে জিজ্ঞেস করছে সে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছে। এখন আমরা এই আদিবেগটাকে দুইটা ভাগে ভাঙছি, একটা হচ্ছে v0 x, x অক্ষে আদিবেগ, একটা হচ্ছে v0 y। দুই অক্ষই আমরা সেম পরিমাণ বেগ পাইছি v0/√2। সো v0/√2 কে আমি মনে মনে a ধরে নিছি। আচ্ছা, এবার এক্স অক্ষ বরাবর 2 সেকেন্ড পর বেগ যা শুরুতে বেগতা সেটা আমরা পাইলাম v0/√2, এটাকে a আমরা মার্ক করে রাখলাম। আর ওয়াই অক্ষর বেগ তো u প্লাস এটি, ইউটা হচ্ছে v0 sin থিটা নট, এ তো তর নিচের দিকে তাই মাইনাস জিটি। জি এর জায়গায় 10 বসাইতে বলছে, টি এর জায়গায় 2, এজন্য -20 হয়েছে। আর v0 sin থিটা নট এ ধরছিলাম আমরা, ওইটা আমরা লিখলাম। তাহলে 2 সেকেন্ড পর যখন বেগ আমরা বের করব, যে কোনো মুহূর্তে বেগ কি vx স্কয়ার প্লাস vy স্কয়ার। সো এই ভিটাকে স্কোয়ার করছি, এই ভিটা 2 সেকেন্ড পর 20 দেওয়া ছিল সেটাকে স্কোয়ার করছি। vx এটা a আমরা বের করছিলাম, স্কোয়ার করলাম। vy কি স্কোয়ার করা মানে a -20 কি স্কোয়ার করা। স্কোয়ার করলে দেখলাম উভয় পাশে কিছু জিনিস কাটাকাটি যায়, পরে এক পাশে আনলে একটা a কাটাকাটি চলে যায়, একটা a আপনি কাটাকাটি করতে পারেন, ফলে থাকে a ইকুয়ালস টু 20। এই a এর মানটাই কত ছিল? v0/√2 ছিল, এখান থেকে v0 বের করলাম। তারপর সর্বোচ্চ সূত্র হচ্ছে v0 স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g। v0 এর মান বসাইলাম, sin থিটার মান বসাইলাম, তারপর √2 গুলা কাটাটি করলাম, উপরে 20 স্কয়ার নিচে 20, ডিভাইড কাটাটি করার পর 20 মিটার পাইলাম। এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। সো এইবার আমরা যেটা করব, ক্যালকুলাসের বেসিক এগুলো আমরা এখন পড়বো না আপাতত, আমরা নেক্সট ক্লাসে এগুলা পড়বো। তার আগে আমরা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর টপিক জিনিস আমাদেরকে বুঝতে হবে। তো আমরা একটু আসি যে আমাদের এখানে কি কি জিনিসটা আমরা এখন পড়াশোনা করব।
তো এই চ্যাপ্টারের মেজরিটি মোর দ্যান 50% আমরা শেষ করে ফেলছি। এখন আমরা হচ্ছে রুটটা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন যেই জিনিসপাতি নিয়ে কাজ করব সেটা হচ্ছে বেগ, ত্বরণ, সরণ, গতির যে স্বাভাবিক রাশিগুলো আছে সেই রাশিগুলো নিয়ে আমরা একটু ডিল করব। আমরা মনে আছে বেগ পড়তাম কিরকম? বেগ পড়তাম v s/t, এভাবে পড়ে আসতাম, তাই না? এখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে জানবো। নেক্সট ক্লাসে আমরা এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে শিখবো। ডিডিটি অফ এস বলবে, ওইটা আপাতত না বললাম, আপাতত এইটুকু জানলেও হবে। ত্বরণ, ত্বরণ সাধারণত আমরা কি পড়ছি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এটা আমরা জানি। সো আমাদের আরো কিছু সূত্র ছিল। আমাদের সূত্র ছিল কিরকম? আমরা গতির সূত্র জানি, উই নো। সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র আছে, সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র, সেটা কি? s = vt। আর সমত্বরণের ক্ষেত্রে কয়েকটা সূত্র ছিল। সমত্বরণের 4টি সূত্র। এক নাম্বার হচ্ছে v = u + at, 2 নম্বরে হচ্ছে s = u + v/2 * t, 3 নম্বরে ছিল হচ্ছে s = ut + ½ at², আর 4 নম্বরে ছিল হচ্ছে v² = u² + 2as। এই তো সূত্রগুলো ছিল। আচ্ছা, এখন এইগুলোর সাথে আরেকটা সূত্র আছে, সেটা আপনারা জানেন যে t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো t-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা কি বলে থাকি? s টিথ। এবং এটাকে আমরা কিভাবে লিখে থাকি? u + ½ a 2t - 1। এই মোটামুটি আমাদের সূত্রগুলো ছিল, এবং এই সূত্রগুলো যদি আমরা পেরে থাকি তাহলেই মোটামুটি আমাদের আজকের ক্লাস আপনারা কভার করতে পারবেন। তো আমাকে কি এইটুকু সবাই জানেন কিনা, সবাই পারেন কিনা, এইটুকু একটু কমেন্ট করে জানান, তাহলেই হবে। আমাকে অনেকে হচ্ছে যে কমেন্ট, আগের অঙ্কের অ্যান্সার নাকি 10 হবে। কোত্থেকে 10 পাইলেন? না, আগের অঙ্কের অ্যান্সার 20ই হবে, 20² 20 হয়। তো এইটুকু সবাই জানি। ওকে, গুড, অনেক ভালো, অনেক ভালো। তাহলে এইটুকু জানা থাকলে আমরা এবার হচ্ছে আমাদের প্রথম প্রবলেমটা দেখবো। এটা হচ্ছে P30। আমরা 30 নাম্বার অঙ্কে চলে আসছি। একটা কেক কাটা উচিত না? আমরা 30 নাম্বার অঙ্কে চলে আসছি। অনেকের ঘুম চলে আসছে, একটু মোমবাতি টোমবাতি নিয়ে আসেন। তো আমরা আমরা প্রথমে কি দেখব? প্রথমে দেখেন, আমরা বলতেছি সমত্বরণে চলমান বস্তু, সমত্বরণে চলমান বস্তু গতির শেষ মুহূর্তে, গতির শেষ সেকেন্ডে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। অর্ধেক দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? অর্থাৎ একটা বস্তু তার হচ্ছে যে সমত্বরণে চলমান, সে গতির শেষ সেকেন্ডে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আদিবেগ শূন্য হলে, আদিবেগ শূন্য হলে এক, যাত্রাপথের সময়কাল, যাত্রাপথের সময়কাল ও 2, যাত্রাপথের সময়কাল ও 2 মোট সরণ, মোট সরণ নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা একটু দেখবো এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। আচ্ছা আচ্ছা, তো আমরা আমরা ম্যাথের 30তম বার্থডে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা তাহলে এই প্রবলেমটা দেখেন তো এইভাবে করা যায় কিনা। আমাদের ধরি ধরি মোট সময়, ধরি মোট সময় t সেকেন্ড,
মোট সময় হচ্ছে টি সেকেন্ড। আচ্ছা, তাহলে মোট সরণ কতটুকু হবে? মোট সরণ এস ইকস টু কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ইউ কত ভাইয়া? ইউ তো জিরো, ইউ যেহেতু জিরো, জিরো প্লাস হাফ এটি স্কোয়ার, দ্যাট মিনস আমরা বলতে পারি যে শুধু হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে আমার মোট সরণ। আচ্ছা, এখন টি তম সেকেন্ডে, মানে শেষ সেকেন্ডে, টি তম সেকেন্ডে সরণ, সেটা আমরা বলবো কি? এস টিথ, টি তম সেকেন্ডে। এটা হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, তাই না? আচ্ছা, এখন এস টিথ, টি তম সেকেন্ডে কতটুক দূরত্ব যায় বলছিল? টোটাল সরণের অর্ধেক। দেখেন এটা বলা আছে, অর্ধেক দূরত্ব হচ্ছে শেষ সেকেন্ড অতিক্রম করে। এখানে আমাদের আদি বেগটা কত? জিরো। তাহলে আমরা পাচ্ছি টু টি মাইনাস ওয়ান এ ডিভাইডেড বাই টু। আচ্ছা, তাহলে উভয় পাশ থেকে আমরা বলতে পারি যে ভাইয়া টুটা কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, এখন এস এর ভ্যালুটা আমরা কত পাইছিলাম? এই যে হাফ এটি স্কোয়ার, এস এর ভ্যালুটা আমরা পাইছিলাম হাফ এটি স্কোয়ার, আর এদিকে কত থাকে? টু টি মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে দেখেন এটাও কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের কাছে কি পড়ে থাকে? টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 দুগুণে 4t মাইনাস 2 এরকম পড়ে থাকে, বা আমরা বলতে পারি টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি টি এর কিছু একটা মান পাবো। ক্যালকুলেটর আমাকে সেটা বলে দিবে, ক্যালকুলেটর আমাকে সেটা বলে দিবে। দেখি কত আসে। 1 মাইনাস 4 2। ওকে, তো আমাদের একটা আসবে 2√2 আর একটা আসবে 2 মাইনাস √2। 1 মাইনাস 4 প্লাস 2। ওকে, সো আমার এখানে অ্যান্সার চলে আসতেছে দুইটা। আমরা প্রথম মানটাকে নিব, যেটা হচ্ছে 3.414। 3.414 কেন নিব? কারণ দেখেন অপর যে মানটা আসছে, অপর মানটা কত আসছে? 0.58, 0.58 সেকেন্ড আসছে। এটা আমরা অ্যাকসেপ্টেবল ধরবো না। কেন ধরবো না কেউ বলতে পারেন? কারণ দেখেন কোশ্চেনে বলছে শেষ সেকেন্ডে সে গেছে হচ্ছে টোটাল যাত্রাপথের অর্ধেক দূরত্ব। এখন তার টোটাল যাত্রাপথটাই যদি 1 সেকেন্ডের থেকে কম হয়, তাহলে তো আসলে শেষ সেকেন্ড কথাটাই আর ভ্যালিড না, তাই না? এই কারণে হচ্ছে আমরা 3.41 সেকেন্ড এটাকেই ধরবো। তাহলে মোট যাত্রাপথের সময়কাল 1 নাম্বারটা তো ডান, 1 নাম্বারটা আমরা করে ফেললাম। এবার আসেন 2 নাম্বার যেই জিনিসটা ছিল, 2 নাম্বারে যে জিনিসটা ছিল সেটা নিয়ে একটু আমরা কাজ করব। 2 নাম্বার জিনিসটার মধ্যে যেটা হচ্ছে বলছে মোট সরণ নির্ণয় করতে। তো আমরা তো মোট সরণ জানি হাফ ইন্টু এটি স্কোয়ার। এখন আমরা কি এ বের করতে পারছি? এ কি বের করা যাবে? এখন দেখেন আমরা যেটা করতে পারি, আমাদের এখান থেকে দুইটা ইকুয়েশনের মধ্যে আমাদের এস এস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ারটা কত? টি স্কোয়ার হচ্ছে আমাদের এখানে যদি আমরা বসাইলে এস বাই টু। আচ্ছা, এখানে আমাদের এস বাই টু জানি, এইটা জানি। তো এস ইজ ইকুয়ালস টু ওইটা দুই জায়গাতে আমার সেম সিচুয়েশন চলে আসতেছে। তার মানে আমি এখানে যদি ব্যালেন্স করি তাহলে আলটিমেট হচ্ছে না। না, আমাদের এখানে আসলে মোট সরণটা বের করা যাবে না, আমরা শুধুমাত্র মোট যাত্রাকালতেই সীমাবদ্ধ থাকবো। তো আমরা এইটুকু করলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এনাফ পরিমাণ ডাটা নাই, সো আমরা এইটুকুতেই মোটামুটি আমাদের 30 নাম্বার প্রবলেমের সমাপ্তি করে ফেললাম। আমাকে বলছে ভাই ক্যালকুলেটারে কিভাবে করব? ক্যালকুলেটারে দ্বিঘাত সমীকরণ সলভ করার জন্য যেই মেথডটা, এই মেথডটা হচ্ছে অলরেডি শিখর ইউটিউব পেজে ক্যালকুলেটর হ্যাকস নামে একটা প্লেলিস্ট আছে, এনাম ভাই তৈরি করা 1-2 বছর আগের। এই হ্যাকসটা মানে ইউটিউবের প্লেলিস্টটা যদি আপনি দেখেন, এখানে আপনি সব ধরনের টেকনিক পাবেন যে এই টাইপের ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। তাহলে পুরো ম্যাথটা আরেকবার বলি। একটা বস্তু সমত্বরণে চলতেছে, তার মানে তার ত্বরণটা হচ্ছে কনস্ট্যান্ট। ত্বরণটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই বস্তুটার সরণটা যে সূত্র ইউজ করে সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ জিরো হাফ এটি স্কোয়ার, এই জিনিসটা থেকে গেল। এবং বলছে শেষ সেকেন্ডে টোটাল দূরত্বের অর্ধেক অতিক্রম করে। তাহলে শেষ সেকেন্ডে আমরা কতটুক যাই, বা টি তম সেকেন্ডে কতটুক, যেটা সূত্র কি ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, ওইটা বসাই দিছি।
এবং এই মানটা হচ্ছে টোটাল সরণের অর্ধেক, মানে টোটাল সরণ তো ছিল হাফ এটি স্কয়ার, সেটার অর্ধেক। উভয় পাশ থেকে 2 কাটা, ঠিক আছে। তো আমরা ব্যালেন্স করে পাইছি যে আলটিমেটলি টি ইকুয়ালস টু 3.41 সেকেন্ড আসছে। ঠিক আছে, ডান। 30 এর পর এবার আমরা আরো একটা ভালো প্রবলেমে যাব। এইটা হচ্ছে 31 নাম্বার প্রবলেম। 30 এর পরে কত আসে? 31। তো এইটাও তো আপনারা জানতেন না। লাস্ট কেউ আপনাকে কখনো জিজ্ঞেস করছে 30 এর পর কত আসে? কেউ জিজ্ঞেস করেনি। সো এর পরের প্রবলেমটা হচ্ছে এই রকম স্পেশাল একটা প্রবলেম। ধরেন এইখানে একটা ছাদ আছে, এখানে কি আছে? ছাদ আছে। এইটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে ছাদ, রুফ। তো এইটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড থেকে একটা বুলেটকে ছোড়া হয়েছে, গ্রাউন্ড থেকে একটা বুলেটকে ছোড়া হয়েছে। কত বেগে? বলছে 200 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেটকে ছোড়া হয়েছে। 10 মিটার উপরে হচ্ছে আপনার ছাদ আছে, এবং এই ছাদের পুরুত্ব বলে দিছে, এই ছাদের পুরুত্ব বলে দিছে সেটা হচ্ছে ধরেন বললাম 5 সেন্টিমিটার। ঠিক আছে, ছাদের পুরুত্ব বলে দিছে 5 সেন্টিমিটার, এবং বলছে ছাদকে অতিক্রম করতে, অতিক্রমের সময়, ছাদকে অতিক্রমের সময় বুলেটের বেগ অর্ধেক হয়ে যায়। ছাদকে অতিক্রমের সময় বুলেটের বেগ অর্ধেক হয়ে যায়। এবার আমাদের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে বুলেটটি কোথায় এসে থামবে? বুলেটটি কোথায় এসে থামবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, সো আমি করলাম কি, একটা বস্তুকে উপরের দিকে ছুড়লাম, একটা বুলেট ছুটছি কত বেগে? 200 মিটার পার সেকেন্ড বেগে। 10 মিটার উপরে ছাদ আছে, ছাদকে ভেদ করে বুলেটটা চলে যাবে, এবং ভেদ করার সময় তার বেগ যা ছিল তা অর্ধেক হয়ে যায়, বেগ হয়ে যায় অর্ধেক। ছাদের পুরুত্বটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। কোশ্চেন করছে কি? কোশ্চেন হচ্ছে যে এই বুলেটটা তো এইভাবে যাবে, যেহেতু উপরে উঠে আবার নামবে, নামার পর সে কতটুকু গভীরে যেয়ে থামবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবার চলেন প্রশ্নটার সলিউশন শুরু করি। স্টেপ 1, আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমার বোর্ডটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিব, বা পসিবল হলে 3টা ভাগে। 2টা ভাগ অ্যাটলিস্ট লাগবে আমার। আর এইটাকে একটু বামে সরাই। ওকে, আই গেস আমাদের কভার করবে। আচ্ছা, প্রথমে ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপে দেখেন তো ভাইয়া বুঝেন কিনা। এই পয়েন্টে বেগ ধরলাম, আমি বললাম যে এইখানে তো যাচ্ছে, এই যে এ বিন্দু, এটা ধরেন এ বিন্দু, এইটা ধরেন বি বিন্দু। সো এ বিন্দুতে বেগটা কত ছিল? ভি এ। বি বিন্দুতে বেগটা কত ছিল? ভিবি। ভিবি তো অবশ্যই কি ভি এর অর্ধেক হয়ে গেছে, বলছে যে ছাত্র অতিক্রমের সময় বেগটা অর্ধেক হয়ে যায়। ফার্স্ট অফ অল ভি এ, ভি এ কত সেটা আমরা বের করব। দেখেন আমরা তো জানি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র আমরা জানি, তাই না? তাহলে এ বিন্দুতে বেগ কত? ভি এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আদিতে বেগ কত ছিল? 200 মাইনাস 2 ইন্টু, মাইনাস কেন? ত্বরণ তো নিচের দিকে কাজ করতেছে, 9.8, 9.8 ইন্টু 10। সো এখান থেকে আলটিমেটলি ভি এ কত সেটা বের হয়ে যাবে, এখান থেকে ভি এ কত সেটা বের হয়ে যাবে। সো আমরা পাচ্ছি 2 ইন্টু 100 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 10। ওকে, তো এটা আসছে 199.5 মিটার পার সেকেন্ড, মানে খুব অল্প পরিমাণ কমছে, খুবই হালকা পরিমাণ কমছে, ডাজন্ট ম্যাটার, আমরা এটা বের করে ফেললাম। আচ্ছা,
এবার দেখেন আমরা এই বিন্দুতে যেই বেগে স্টার্ট করছি, বি বিন্দুতে কি হয়েছে, তার বেগটা অর্ধেক হয়ে গেছে, এটা কোশ্চেনে বলা ছিল। তার মানে আমরা বলতে পারি অতএব বি বিন্দুতে বেগ ভিবি সেটা আসলে কত, ভি এ ডিভাইডেড বাই 2। সো এই মানটাকে যদি 2 দিয়ে ভাগ করি আমার মান চলে আসবে 99.75। ওকে, এইটা চলে আসবে এত মিটার পার সেকেন্ড। এইটা আসলো, এটা ভিবি কত সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে ভি এ জানি, ভিবি জানি। ওকে, এবার দেখেন তো ভাইয়া, এই যে এ থেকে বিতে যাওয়ার সময় তার যে বেগটা কমছিল, কেন কমছিল? কারণ হচ্ছে এখানে একটা বাধা ত্বরণ আছে, এই জায়গায় একটা বাধা ত্বরণ ছিল বা মন্দন, বাধা ত্বরণ বা আপনি বলতে পারেন এটাকে মন্দন ছিল, এইভাবে বলতে পারেন। এখন দেখেন এইটা যেহেতু এইভাবে উঠবে উঠবে উঠে 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 আবার কি নিচে নামবে, তো নিচে নামার সময় এইটা কি বুঝেন যে আবার যখন ঘুরে এই বি বিন্দুতে ফেরত আসবে তখন বেগটা আবারও এক্স্যাক্টলি 99 এই ভিবিটা আবারও 99.75 এত মিটার পার সেকেন্ডই হবে। কেন? ওই যে একটু আগেই হচ্ছে আমরা একটা ম্যাথ করে আসলাম না, যে প্রাসের ক্ষেত্রে একই হাইটে একই বেগ থাকে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আরো পারফেক্টলি থাকবে, ওয়াই অক্ষ বরাবর তো ম্যাচ পরে আমরা দেখছি। সো এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবর ম্যাচ করলে তখনই সেম হাইটে প্লাসের সেম বেগ থাকে। তো আমরা একটু আগে প্রমাণ করে আসছি অলরেডি ওয়াই অক্ষ আর ম্যাচ করে। তো অবশ্যই উপরে ওঠার সময় ছাদকে ভেদ করে যখন বের হচ্ছে তখন যেই বেগে বের হবে, পুরোটা ঘুরে এসে যখন আবার ছাদকে আঘাত করবে তখন একই বেগই থাকবে। আচ্ছা, তাহলে বেগটা এরকম আছে। এখন দেখেন আমাদেরকে যদি পরের অংশে বলে যে আর কতটুকু ভেদ করবে, তখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম। এখন আমাদের সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে দেখেন আমরা আদিবেগ বলতে পারি কত, আদিবেগ হচ্ছে আমাদের ওই যে 99.75 মিটার পার সেকেন্ড। এটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের কোথায় যে জিনিসটা থামবে সেটা আমাদেরকে জানতে চাইছে। আমাদের শেষ বেগ 0, এইটা আমি বলতে পারি, শেষ বেগ তো 0 হবে। আর আমাদের বাধা ত্বরণ কত, বাধা ত্বরণ দেখেন এইখানে যেইটুকু বাধা ত্বরণ ওইখানেও কি বাধা ত্বরণ একই। তো বাধা ত্বরণ আমরা অলওয়েজ কি জানি, ভি স্কোয়ার মাইনাস, বাধা ত্বরণটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। দেখেন এই প্রথম অংশে যে বাধা ত্বরণ আসবে, বাধা ত্বরণ হচ্ছে ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। ভি স্কোয়ার কত ছিল আমার 99.75 স্কোয়ার। আদিবেগ কত ছিল 199.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস, ডিভাইডেড বাই 2 ইন্টু এস মানে 5 10⁻²। এখানে যা আসে সেটাই। সো এই মানটাই এখানে থাকবে, যে ভাই ত্বরণটা হচ্ছে 99.75 স্কোয়ার মাইনাস 199.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 5 10⁻²। এখন আমরা যেটা করব যে আর কত দূর ভেদ করবে, আর কত দূর ভেদ করবে। সো আমরা তখন বলবো যে সলিউশনটা যদি আমাদেরকে এখান থেকে করতে হয় বা নাও, s is equals to v square minus c square divided by 2a, ওই সূত্রটা ইউজ করব। তো 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ছিল 99.75 স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ওই যে ত্বরণের মানটা বসাই দিব 2 ইন্টু এই পুরা মানটা 99.75 স্কোয়ার মাইনাস 199.5 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু এস, এটা ছিল 5 10⁻²। এবং যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন আলটিমেটলি আসবে হচ্ছে 5 10⁻² ডিভাইডেড বাই 4 - 1, মানে বাকিটা ক্যালকুলেটর দিয়ে করলে হবে। আমি একটু সংক্ষেপে বলি, এটা কত হবে 5 ডিভাইডেড বাই, দেখবেন এটা 1.67 সেন্টিমিটার চলে আসবে। 1.67 সেন্টিমিটার, নট মিটার, সেন্টিমিটারে চলে আসবে। ঠিক আছে, এইরকম চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু তো আমরা মোটামুটি বুঝতে পারছি। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাইয়া এখানে তো আসলে ত্বরণের মধ্যে মনে হয় জি চলে আসবে, এই সেই। হ্যাঁ, জি আসতে পারে, ওইটা আসলে খুব একটা বড় ইস্যু না, কারণ এই এত অল্প জায়গার মধ্যে জি এর ইম্প্যাক্টটা খুবই নগণ্য। জি এর কারণে হালকা কিছু চেঞ্জ হবে, 1.67 এর জায়গায় 1.68 হইতে পারে, বাট ওইটা খুবই নগণ্য। ঠিক আছে,
তো এইভাবে হচ্ছে এই টাইপের প্রবলেম সলভ করতে হয়। আমরা আরেকটা ওয়েতে এই টাইপের প্রবলেম সলভ করব। সো আমরা এই প্রবলেমটার পুরো জিনিসটা আরেকবার একটু সামারি করি, তাহলে আলটিমেটলি অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ছাদের টপ অংশ থেকে 1.67 সেন্টিমিটার গভীরে এসে থামবে। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি অ্যান্সার। তাহলে আমরা পুরো ম্যাথটা আরেকবার বলি। আমাকে একটা বস্তু 200 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছিল, সে এখানে আস্তে আস্তে তার বেগটা কমে 199.5 হয়েছে। খুব অল্প কমছে, আমরা চাইলে জি একেবারেই নেগলেক্ট করতে পারতাম, সমস্যা হইতো না। তারপর যখন যাইছে বলছে যে এইখান থেকে অতিক্রমের সময় বেগটা হচ্ছে অর্ধেক হয়ে যায়। তো 199.5 অর্ধেক হয়েছে 99.75। তো এই জায়গায় যে বেগটা কমছে কারণ হচ্ছে ওই যে দেয়ালের মধ্যে দিয়ে যখন যায় তখন তো একটা বাধা ত্বরণ থাকে, ওই বাধা ত্বরণ বা মন্দনটা আমরা বের করছি। তো এই পয়েন্ট থেকে পুরোটা ঘুরে যখন আবার এই পয়েন্টে আসবে তখন বেগটা একই থাকে। তো ফেরত আসার সময় আদি বেগটা যেটা যেই বেগে ছাদকে আঘাত করবে এটা দেওয়া আছে, যেখানে থামবে সেখানে তো শেষ বেগ 0 হবে, ত্বরণটা আগের অংশে ত্বরণটাই হবে। হ্যাঁ, এখানে 9.8 অ্যাড হইতে পারতো, বাট আমরা খুবই সামান্য হবে সেটা, ওই জন্য আমরা এটা নেগলেক্ট করলাম। আর কত দূর যাবে সেটা বের করছি। বের করার পর যে ভি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 2a, ভি তো শেষ বেগ 0 হবে, আদি বেগটা বসাইছি, এইখানে ত্বরণটা এখানে এ আকারে বসাইছি, দেখলাম এতটুকু যাচ্ছে। এটা ক্যালকুলেটর দিয়ে করা। তাহলে উপর থেকে বা ছাদের টপ থেকে এতটুকু গভীরে যে বুলেটটা থামবে। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে একটা অঙ্ক আসবো। এর পরের অঙ্কটা হচ্ছে এই রকম, দেখি আমরা ধরতে পারি কিনা। P32 এই অঙ্কটা কি বলতেছে? এই অঙ্কটা এরকম বলবে, এইটা একটা বুলেট, সরি এটা একটা তক্তা, কই গেল, এইটা হচ্ছে তক্তা। ঠিক আছে, সো একটা বস্তু এখানে যেই বেগে যায়, সো আমাকে বলল যে এস দূরত্ব অতিক্রম করার পর তার বেগটা হয়ে যায় ভি বাই এন গুণ। একটা বস্তু যেই বেগে একটা তক্তাতে প্রবেশ করছে, এস দূরত্ব যাওয়ার পর তার বেগটা এন ভাগ হয়ে যায়। আর কত দূর যাবে অর্থাৎ যেখানে যায় লাস্ট থামবো, এখানে বেগটা কত হবে? শেষ বেগটা 0। তাহলে কোশ্চেনটা আমরা একটু বলে নিই। কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে একটি বস্তু তক্তার মধ্যে দিয়ে এস দূরত্ব অতিক্রমের পর বেগ এন ভাগ হয়ে যায়। আর কত দূর যাবে? এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, ওকে। আগের ম্যাথটা এসএস নিবেন? ওকে দেন, আগের ম্যাথটা এই যে ভাইয়া দিয়ে দিলাম। কোথায় দাঁড়াবো? দাঁড়ানোরই তো জায়গা নেই। পুরো পুরো যেখানেই আমি দাঁড়াই আপনার অঙ্ক তো ঢেকে যাবে। তো একদম পাশে দাঁড়াইলাম। সৈকত দাস, কিভাবে বুঝবো কোন সময় কোন সূত্র ব্যবহার করতে হবে? এটা আপনি এমন কোনো অলৌকিক ক্ষমতা নাই আপনাকে বুঝায় দেওয়ার, বা হচ্ছে এমন কোনো ওয়ান ওয়ে স্ট্রেট অ্যান্সারও নাই যে আপনাকে এইটা বললে এইভাবে। একটাই উত্তর আছে, সেটা দিতে পারবো। আপনার পুরো চ্যাপ্টারটা শেষ হওয়ার পর এখান থেকে আপনার সবগুলো সূত্র দিয়ে যত ম্যাথ হয়, প্র্যাকটিস বুক থেকে, টেক্সট বই থেকে, অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক থেকে আপনাকে অনেক অনেক ম্যাথ সলভ করতে হবে। 100টা 150টা ম্যাথ সলভ করার পর আপনার মাথায় চলে আসবে যে কোন সূত্র কোথায় ইউজ করতে হয়, কোন প্রেক্ষিতে কোনটায় আগাইলে। এইরকম ম্যাথ যখন আপনি অনেকবার করবেন তারপর আপনার মাথায় এটা চলে আসবে। ঠিক আছে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও করতাম, মনে হইতো যে কোন সূত্র ইউজ হবে, এটা দিয়ে ট্রাই করতাম, ওটা দিয়ে ট্রাই করতাম, 5 বার 5 রকম সূত্র দিয়ে ট্রাই করে লাস্টে যায় মিলতো, একটা অঙ্ক করতে লাগতো আধা ঘন্টা।
একবার করছি অনেক সময় লাগছে, 2 নাম্বার বার যায় মনে হয়েছে যে না মাথা দ্রুত ধরতে পারছে, আধা ঘন্টারটা 10 মিনিটে হয়ে গেছে। 3 নাম্বার বারে এটা 7-8 মিনিটে হয়েছে। করতে 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 8-10 বার যাওয়ার পর এটা 2-3 মিনিটে আমরা পারি, এখন দেখলেই বুঝে যাই। তো আপনি তো ওই যে 30 মিনিটের টাইমটা, ওইটা একবার না পারলে আপনি 10 মিনিট ট্রাই করে বলে দূর আমি তো আর পারতেছি না, আপনি ছেড়ে দেন। যে আর যাকে আপনি দেখতেছেন আপনার পাশে একটা, ও হচ্ছে ঢুস করে ফেলে। আপনি বলেন, হ্যাঁ আমি তো পারি না, ও তো পারে, আমার দ্বারা মনে হয় হবে না, ওর দ্বারাই হবে। কিন্তু ওই ছেলেটা, ওই মেয়েটাও হয়তো লাইফে কোনো না কোনো একটা স্টেজে এগুলা নিয়ে অনেক সময় দিছে। প্রথমবার পারে নাই, আধা ঘন্টা বসেছিল। ও ওই আধা ঘন্টা, 10 মিনিট, 8 মিনিটের স্টেজটা পার করে আসছে, তাই এখন দেখতে সে 4-5 মিনিটে করে ফেলতে পারে। আপনি ওর মতো স্টেজটা পার করেন নাই, আপনি ওই সময়টাতে আপনি মজা করছেন, আপনি ফুর্তি করছেন, আপনি অন্য কাজে বিজি ছিলেন, এনিথিং। সো আপনাকে ওই স্টেজটা পার করতে হবে, না পার করলে তো এই সূত্র আপনার মাথায় আসবে না। ঠিক আছে? ওকে। সো আমরা এইটুকু হচ্ছে আমরা করে ফেললাম। সো এখানে 10⁻² কেন হয়েছিল? যে 5 সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার নিতে হইলে, সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 10⁻² লাগে, ওই কারণে আসছিল, আর কিছুই না। আচ্ছা, তো আমরা এইবার আসি এই প্রবলেমটা কিভাবে সলভ করব, সলিউশন। প্রথমত আমরা ফার্স্ট স্টেপটা যদি বলি, ফার্স্ট স্টেপে কি হয়েছে? ফার্স্ট স্টেপে যদি আমরা ত্বরণটা বের করি, ত্বরণটা আসলে কি হবে ভাইয়া? শেষ বেগ স্কয়ার, মানে v/n² মাইনাস আদিবেগ স্কয়ার ডিভাইডেড বাই 2s। এই যে এখানে আদিবেগ ছিল v, শেষ বেগ ছিল v/n, তো শেষ বেগ স্কয়ার মাইনাস আদিবেগ স্কয়ার বাই 2s, এটা ছিল আমাদের প্রথম কেস। আচ্ছা, বা এরপর সেকেন্ড স্টেপ যদি আমরা বলি যে ভাইয়া সেকেন্ড স্টেপ কি ছিল, সেকেন্ড স্টেপে যদি আমরা যাই তাহলে আমাদের সূত্র কি? v²= u² + 2as। সেকেন্ড স্টেপে আপনার একদম শেষ বেগটা কত? 0, যেখানে থামবে সেখানে হচ্ছে 0, ইজ ইকুয়ালস টু u², এখানে আদি বেগটা কত? v/n, তো v/n সেটার স্কয়ার 2 × a কত ছিল? এই যে এখানে বের করছে, v²/n² মাইনাস v² ডিভাইডেড বাই 2s। আচ্ছা, আর কতটুকু যাবে? তাহলে এই অংশের সরণ কত? x। এখন তাহলে দেখেন আমাদের কি চলে আসতেছে, আমাদের চলে আসতেছে 0 = v²/n², আর এখানে আমাদের 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে n²s, লসাগু করে ফেললাম, তাহলে v² - n² v² ইন্টু x। আচ্ছা, তো আমি যদি x টাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি থাকতেছে? যদি আমরা v² কমন নিই, 1 মাইনাস, বা আমরা যদি ওই পাশে নিয়ে আসি, v² কমন নিলে n² - 1 ডিভাইডেড বাই n² ইন্টু s ইন্টু x ইজ ইকুয়ালস টু v² ডিভাইডেড বাই n², এটা থাকে। সো আমি যদি উভয় পাশ থেকে v² কে কাটাকাটি করে ফেলি, উভয় পাশ থেকে n² কে কাটাকাটি করে ফেলি, তাহলে আমাদের কি থাকে? আমাদের থাকে হচ্ছে x টাকে এক পাশে রাখলাম, s টাকে উপরে নিয়ে গেলাম, n² 1টাকে নিচে নিয়ে আসলাম। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, আর এতটুকু দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র, যে আর এতটুকু দূরত্ব সে হচ্ছে অতিক্রম করবে। সো আমাকে যদি কখনো বলা হয় যে একটা বস্তুকে v বেগে ছোড়া হয়েছে, সে আর কত দূর, মানে v বেগে ছোড়া হয়েছে, এতটুকু দূরত্ব যাওয়ার পর বেগটা এত ভাগ হয়ে গেছে, আর কত দূর সে অতিক্রম করবে, তখন এই সূত্র দিয়ে কাজ করতে পারি। এস হচ্ছে প্রথমে কতটুকু গেছিল, এন হচ্ছে কত ভাগ হয়েছিল, আর এক্স হচ্ছে আর কত দূর সে প্রবেশ করবে। তো এই 32 নাম্বারের ফর্মুলাটা দিয়ে আমরা আরেকটা প্রবলেম করব, এটা হচ্ছে 33 নাম্বার। 33 নাম্বার প্রবলেমটা আমাদেরকে বলতেছে যে একটি বুলেট তক্তার ভেতর 18 সেন্টিমিটার যাবার পর বেগ অর্ধেক হয়ে যায়। আর কত দূর যাবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, আগের অঙ্কটাই জাস্ট আমাকে এখানে মান আকারে দিয়ে দিছে, পারা যাবে? আচ্ছা, দেখি আমরা সলিউশন কে কে করতে পারি। সলিউশন
দেখি আমাদের একটু আগে আমাদের অ্যান্সারটা কত আসছিল? আমাদের একটু আগে অ্যান্সার আসছিল x ইকুয়ালস টু s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা সূত্রটা বসাই। এটা ডিরেক্টলি বসানো যাবে কিনা, এমসিকিউর জন্য ডিরেক্টলি বসানো যাবে, সিকিউর জন্য ডিরেক্টলি বসানো যাবে না। আমি যেহেতু অলরেডি করে আসছি তাই আমি ডিরেক্টলি বসাইতে পারতেছি, বাট আপনি পরীক্ষার মধ্যে অ্যাডমিশনে বসাইতে পারবেন ডিরেক্টলি, একাডেমিকে বা বোর্ড পরীক্ষা পর্যন্ত না বসানোই বেটার। এস, আমি প্রথমে কতটুকু ডিস্টেন্স গেছিলাম সেটা হচ্ছে এস, সেটা কত বলছে? 18 সেন্টিমিটার। এন দেখেন বলছে কি বেগটা অর্ধেক হয়ে গেছে, মানে ভি বাই 2 হয়ে গেছে। এখন এটাই তো আসলে কি ছিল? ভি বাই এন ছিল, তার মানে আসলে কি এখান থেকে আমরা বলতে পারি এন হচ্ছে 2, অর্ধেক হয়ে গেছে যেহেতু এন হচ্ছে 2, 2 স্কয়ার মাইনাস 1 মানে 18 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 কি 3, তার মানে 6 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার, 6 সেন্টিমিটার। ঠিক আছে, 6 সেন্টিমিটার। ওকে, এবার দেখেন আরেকটা অঙ্ক করি, এটারই কপি করব, কেন আমি কষ্ট নিব। এই তো, সো 33 ছিল আগেরটা না, সো এইবার কত হবে? এবার হবে হচ্ছে 34। কোথায় পার্থক্য? আমি ধরেন বললাম তক্তার ভিতরে এইটা চেঞ্জ করে বলবো, আর হচ্ছে এইটা চেঞ্জ করে দিব। তো বলছে একটি বুলেট তক্তার ভিতরে 192 মিটার যাবার পর বেগ 1/7 হয়ে যায়, আর কত দূর যাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর কত দূর যাবে সেটা আমাদের প্রশ্ন। ঠিক আছে, এখন দেখেন সলিউশনে আমরা যাই। আমরা তো জানি বেগটা কি হয়ে গেছে, 1/7 মানে v/7। এটা তো আসলে v/n, তার মানে n আসলে কত? 7। এটা আমরা জানি। এখন দেখেন আমরা তো বলছে কত মিটার গেছে, প্রথমে 192 মিটার। আমার এনটা বলে দিছে 7, দ্যাট মিনস 7 স্কয়ার মাইনাস 1, তার মানে কত? 192 ডিভাইডেড বাই 49 থেকে 1 গেলে 48, 48 দুগুণে 96, 96 দিয়ে গুণে হচ্ছে 192, সম্ভবত কত আসে? 4 মিটার, ইকুয়ালস টু 4 মিটার। এই তো, এটাই তো অ্যান্সার। বুঝতে পারছেন কিভাবে করতে হয়? এই যে এখন সবাই খুশি। যে ক্লাসে কয়জন আছে এখন আমার সাথে? আহ আচ্ছা, কিছু মানুষ আছে এখনো। ওকে, ডান। তো আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। এইবার এইবার আমরা কি করব? এবার আমরা বেশ জটিল একটা ম্যাথ করব। এবার হচ্ছে আমরা জটিল একটা ম্যাথ করব। আহ ম্যাথটা কি? ম্যাথটা হচ্ছে প্যারাশুটের ম্যাথ, P35। এটা বুয়েটে আসছিল 2011 সালে। খুব কেয়ারফুলি কোশ্চেনটা শুনবেন সবাই। একজন একজন লোক প্লেন থেকে মুক্ত হয়ে প্লেন থেকে মুক্ত হয়ে প্রথম 50 মিটার মুক্তভাবে নিচে পড়ে, মুক্তভাবে নিচে পড়ে। তারপর প্যারাশুট খুললে তারপর প্যারাশুট খুললে গতিহ্রাসের হার গতিহ্রাসের হার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। তারপর গতিহ্রাসের হার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। লোকটি
লোকটি 3 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে অবতরণ করলে 3 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে অবতরণ করলে তিনি কত উচ্চতা থেকে মুক্ত হয়েছিলেন? তিনি কত উচ্চতা থেকে মুক্ত হয়েছিলেন? এই হচ্ছে প্রশ্ন। ওকে, তো আমরা এই প্রশ্ন রেখে দিলাম আপনাদের সামনে। এই তো, আর হচ্ছে যে এটা সিনারিও। আচ্ছা, সো এবার আসি আমরা এটা সলিউশনের দিকে যাব। আচ্ছা আচ্ছা, এটা কে ছিল? আচ্ছা, ডান। সো এবার তাহলে আমরা একটু শুরু করি। এটা খুবই খুবই ইন্টারেস্টিং, খুবই মজার একটা প্রবলেম। এটা আসছিল হচ্ছে বুয়েট 11-12 সেশনে ভর্তি পরীক্ষা আসছিল। তাহলে আমাদের প্রবলেমটা একটু ভালো করে বুঝতে হবে যে এখানে কি বলতেছে। ধরেন এই হচ্ছে মাটি, তো এইখানে ধরেন হচ্ছে প্লেন আছে, এই প্লেন থেকে একজন লোক মুক্ত হয়েছে। ঠিক আছে, আঁকাটা ভালো হয়নি একেবারেই। ধরেন এখানে প্লেন আছে, এইখান থেকে একজন লোক মুক্ত হয়েছে। আচ্ছা, তো এই টোটাল হাইটটা এইচ, এই এইচটাই আমাদেরকে বের করতে হবে। তো এই লোকটা মুক্ত হওয়ার পর প্রথম 50 মিটার সে হচ্ছে মুক্তভাবে নামছে, আদিবেগ ছিল 0, সে মুক্তভাবে নামছে। তারপর 50 মিটার পর সে হচ্ছে কি করছে, প্যারাশুট খুলছে। সে হচ্ছে এই কি আসে, প্রথম 50 মিটার পর সে হচ্ছে প্যারাশুট খুলছে। এই জিনিসটা হচ্ছে প্যারাশুট। প্যারাশুট এবং প্যারাশুট খোলার পর তার গতি হ্রাসের হার অর্থাৎ ত্বরণ, উপরের দিকে একটা ত্বরণ তৈরি হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফলে লোকটা যখন ফাইনালি মাটিতে ল্যান্ড করছে তখন সে এই মাটিতে কত বেগে ল্যান্ড করছে সেটা দেওয়া আছে। মাটিতে সে ল্যান্ড করছে ভি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এই বেগে ল্যান্ড করছে। এখন আমাকে বের করতে বলছে টোটাল উচ্চতাটা কত। আচ্ছা, এখন প্রথমে এইটুকু তো আমাকে দেওয়াই আছে 50 মিটার। দ্যাট মিনস আমি যদি সামহাও এই ডিস্টেন্সটুকু বের করতে পারি, ধরলাম এইটা হচ্ছে স্মল এইচ, তাহলে স্মল এইচ এর সাথে 50 যুক্ত করলে আমি টোটাল ক্যাপিটাল এইচটা পেয়ে যাব। সো প্রথমে আমরা প্রশ্নটা আরো একবার বুঝি কি বলতেছে। একটা লোক সে হচ্ছে প্লেন থেকে লাফ দিছে, মুক্ত হয়েছে। প্লেন থেকে লাফ দিলে লাফ দেওয়ার মোমেন্টে তার বেগটা ছিল 0। বলবেন ভাইয়া প্লেন তো গতিশীল ছিল, তাহলে তার তো প্লেনের সাথে সাথে বেগ আছে। হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু ওই বেগটা তো এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে তো প্লেনের কোনো বেগ ছিল না। দ্যাটস ওয়াই নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর তার আদি বেগ 0। আমি পুরো কাজটা করতেছি ওয়াই অক্ষে। এখন সে প্রথমে 50 মিটার মুক্ত হয়ে পড়লো, মানে অভিকর্ষ ত্বরণের কারণে সে পড়লো। এখন যত অভিকর্ষ ত্বরণের কারণে সে নিচে পড়বে তত তো তার বেগটা বাড়তে থাকবে। এভাবে যদি সে ডিরেক্টলি মাটিতে এসে আছাড় খায়, তার যেই পরিমাণ বেগ হবে, মানে ধরেন 200-300 মিটার পার সেকেন্ড, 500 মিটার পার সেকেন্ড, ওই বেগে আঘাত করলে তো তাকে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, পড়ার সাথে সাথে সে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত বেশি ভেলোসিটি। তাই তার বেগটা অল্প বেগে যদি সে মাটিতে ল্যান্ড করতে পারে, মাটিতে পৌঁছাইতে পারে, তাহলে সে সেফলি মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারে। এই কারণেই প্যারাশুটটা খোলা হয়। প্যারাশুটটা যখন খোলা হয় তখন উপরের দিকে প্লবতা বল কাজ করে, আমাকে নিচের দিকে টেনে নিয়ে আসতেছে কি গ্র্যাভিটি, অর্থাৎ ওজন বলটা আমাকে নিচের দিকে টেনে নিয়ে আসছে। আমি যখন প্যারাশুট খুলবো, প্যারাশুট তো বিশাল একটা আয়তন, তাই না? অনেক বড়, ধরেন মানুষের 20-30 গুণ আয়তন হইতে পারে একটা প্যারাশুট যখন ফুলে ফেপে থাকে। বিরাট বড় এক বেলুন, এটার আয়তন হচ্ছে 20-30 গুণ এরকম। এখন এই যে বেলুনটা বা এই প্যারাশুটটা, এটা তো অনেক বড় একটা আয়তন দখল করে আছে, বাতাস তখন ওইটাকে উপরের দিকে প্রবতা বল দিয়ে ধাক্কা মারে। সো যেহেতু লোকটা প্যারাশুটের সাথে আটকানো, তাহলে প্যারাশুট সহ পুরো লোকটার উপরই আলটিমেটলি উপরের দিকে একটা প্লবতা বল কাজ করে। তো উপরের দিকে কাজ করছে প্লবতা, নিচের দিকে ওজন, প্লবতাটা ওজনের থেকে বড় হয়, ফলে আলটিমেটলি উপরের দিকে একটা লব্ধি বল থাকে,
উপরের দিকে লব্ধি বলের কারণে উপরের দিকে একটা ত্বরণ থাকে। তো এই যে উপরের দিকে কতটুক ত্বরণ মানে উপরের দিকে ত্বরণটা কি করবে, নিচের দিকে যে বেগটা ছিল সেই বেগটাকে বাধাপ্রাপ্ত করবে। ওটাই বলছে যে গতিহ্রাসের হার বা গতিকে বাধাপ্রাপ্তের হার 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, বা আপনি বলতে পারেন উপরের দিকের ত্বরণটা 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন নর্মালি ধরেন এইটুকু নামতে নামতে তার ভালো একটা বেগ সে পেয়ে গেছে, ওই বেগের কারণে আমাদের নিচে পড়লে অনেক বড় দুর্ঘটনা হইতো। কিন্তু উপরের দিকে ত্বরণটা কি করবে, আস্তে আস্তে বেগটাকে কমাইতে কমাইতে বেশ ভালো কমায় ফেলছে। 3 মিটার/সেকেন্ড, মানে ধরেন 10 কিলোমিটার/আওয়ার। একটা রিক্সা আস্তে আস্তে গেলে বা একটা লোক আস্তে আস্তে হেঁটে গেলে তার যে বেগ সেই বেগ, ওই বেগে মাটিতে পড়লে তার কিছুই হবে না। তো এইভাবে সে ল্যান্ড করছে। এখন আমাকে জিজ্ঞেস করছে সে আসলে টোটাল কত হাইট থেকে পড়ছিল, এইটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে। এখন তাহলে চলেন আমরা প্রবলেমটা সলভ করব। আমরা স্টার্ট করি সলিউশন। আচ্ছা, প্রথমত আমরা বের করব যে এই মোমেন্টে যখন সে আসছে তখন তার বেগ কত ছিল। এটা ধরলাম ভি, এটা ধরলাম ভি, বা আমি ধরলাম এটাকে V1, এটাকে আমি V1 বললাম। আচ্ছা, এখন দেখেন এইটা বুঝেন কিনা, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না ভাইয়া? এখন V1 যদি আমি বের করতে চাই, V1 ইজ ইকুয়ালস টু দেখেন রুট ওভার, শুরুতে কত বেগে সে যাত্রা শুরু করছিল, 0 বেগে। আচ্ছা, 2 ত্বরণটাকে এখানে সে 9.8 অভিকর্ষ ত্বরণের কারণে পড়তেছে। এস কতটুকু গেছে সে, 50 মিটার। তাহলে এইখান থেকে আমি একটা V1 পাবো, দেখি আমার V1টা কত আসে। V1টা আসে 14√5, 14√5 মিটার/সেকেন্ড। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। ওকে, ঠিক আছে। এইবার আমরা সেকেন্ড স্টেপ যাব। সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেপে আমরা দেখেন আদিবেগ বলতে পারি, আদিবেগটাই এখন আসলে সেই V1, এটা কিনা আমার 14√5 কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। শেষ বেগ, শেষ বেগ আমি কত বেগে নিচে নামছি, 3 মিটার/সেকেন্ড, সেটা আমার শেষ বেগ। এটাও কোন দিকে, নিচের দিকে। ত্বরণ, ত্বরণটা কত, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, সেটা কোন দিকে, উপরের দিকে। আচ্ছা, তাহলে উপরের দিকে হইলে আমরা কি এটা প্লাস বলবো, অবশ্যই না। এগুলা নিচে ছিল, এগুলা যদি প্লাস হয় উপরের দিকেটা মাইনাস হবে। নাও আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু, আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে ওই হাইটটা, ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা লাগবে। আচ্ছা, ভি শেষ বেগটা কত বলছে, 3 মিটার/সেকেন্ড, তাহলে 3 স্কোয়ার করলাম। আদি বেগটা কত ছিল ভাইয়া, 14√5 ছিল, 14√5 স্কোয়ার। ত্বরণটাকে আমি নেগেটিভ দিচ্ছি, কারণ কি, বেগগুলা যেই দিকে ছিল ত্বরণ তো তার উল্টো দিকে ছিল, এই কারণে নেগেটিভ। ত্বরণের মানটা কত ভাইয়া, ত্বরণের মানটা হচ্ছে 2। আর এখানে কতটুকু সরণ হয়েছে এটাকে আমরা কত বলছি, স্মল এইচ বলছি। তাহলে এখান থেকে আমরা স্মল এইচ পেয়ে যাব 14√5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে দেখি কত আসে, এইটা স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ভাগ 4। তাহলে আমাদের এইটা আসে 242.75 এত মিটার। এটা আসছে আমাদের স্মল এইচ। অতএব যদি আমাদেরকে ক্যাপিটাল এইচ যদি জিজ্ঞেস করে, সেটা আসলে কত, 50 প্লাস স্মল এইচ, দ্যাট মিনস 292.75 মিটার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, পুরো অঙ্কটা আমরা করে ফেললাম। দেখেন বোঝা যাচ্ছে কিনা, বইয়েতে আসা খুব কঠিন একটা ম্যাথ, আমি বলবো অবশ্যই এটা কঠিন ম্যাথ। সো আমাকে একটু কমেন্ট করে জানান আমরা কি বুঝতে পারছি কিনা, আমরা কি ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ওকে, ডান। তাও আমি একটু আরেকবার সংক্ষেপে বলি যে একটা লোক প্লেন থেকে লাফ দিছে, প্রথম 50 মিটার নর্মালি পড়ছে, নর্মালি পড়ার পর একটা প্যারাশুট খুলছে, প্যারাশুট খোলার পর তার গতিটা হ্রাস পাচ্ছে কত হারে, মানে ত্বরণটা দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো সে 3 মিটার/সেকেন্ড বেগে যদি মাটিতে ল্যান্ড করে তাহলে সে আসলে কতটুকু হাইট থেকে লাফ দিছিল। ওকে, আমার কলেজের নাম ঢাকা কলেজ, ঢাকা কলেজে পড়েছিলাম আর কি ভাইয়া, কলেজ লাইফটা
অনেকে স্ক্রিনশট নিতে চাইছেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নেন খুব দ্রুত, অল্প সময় আছে। আমাদের আরেকটা ম্যাথ করে আমরা ক্লাস শেষ করে দিব, কারণ নামাজের সময় তো চলে আসছে প্রায়, আসরের নামাজটা পড়তে হবে। ডান? ওকে। সো আসেন, এইবার আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রবলেমটার প্রথম 50 মিটার শেষে আমাদের শেষ বেগটা কত, এটাকে আমরা v1 বলছি। তো v স্কয়ার ইকুয়ালস টু e স্কয়ার প্লাস 2s অ্যাপ্লাই করছি। আদি বেগ তো 0 ছিল, বসাইছি 2as 2 × 9.8 × 50। এখান থেকে আমরা v1 মানে প্রথম 50 মিটার পর শেষ বেগটা পাইছি 14√5। আর লাস্টের যে শেষ বেগটা মানে সেকেন্ড পার্টের জন্য এটাই হচ্ছে আদি বেগ, আর শেষ বেগ হচ্ছে 3। সেকেন্ড পার্টের আদি বেগ জানি, সেকেন্ড পার্টের শেষ বেগ জানি, ত্বরণটা জানি 2 মিটার পার স্কয়ার, এটা উল্টা দিকে কাজ করছে, দ্যাট মিন্স বন্ধন হিসেবে কাজ করবে। তাহলে আদি বেগ জানি, শেষ বেগ জানি, ত্বরণ জানি, ভি স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার প্লাস 2s সূত্র অ্যাপ্লাই করব। ভি বসাইছি, ইউ বসাইছি, ত্বরণটা যেহেতু বন্ধন এই মাইনাস বসাইছি, এখানে সরণটাকে স্মল এইচ ধরছিলাম, স্মল এইচ পেয়ে গেছি 242 সামথিং। এখন তাহলে টোটাল হাইটটা হবে হচ্ছে এই 50 প্লাস স্মল এইচ যোগ করলে 292.75 মিটার আসে। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে। সো আমরা তাহলে এইটুকু পর্যন্ত হচ্ছে পেয়ে গেলাম। তারপর আসেন আমরা পরের প্রবলেমটাতে যাব। এবার হচ্ছে আমাদের P36 এইটাও বুয়েটে আসা ম্যাথ, ভেরি স্পেশাল। বুয়েটে যেটা আসছিল তার থেকেও একটু এক ধাপ কঠিন করে আমি আপনাদেরকে দেখাবো। বইটা যেটা আসছিল তার থেকে এক ধাপ কঠিন করে ভাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এই হচ্ছে গ্রাউন্ড। আচ্ছা, এইখান থেকে পানির ফোঁটা পড়তেছে, তো যা এই বরাবর এইখানে একটা, এই বরাবর এইখানে একটা, এই বরাবর এখানে একটা। আচ্ছা, এই হাইটটা দিয়ে দিছে, এটা বলছে 200 মিটার। আচ্ছা, কোশ্চেনটা একটু খুব কেয়ারফুলি আমাদেরকে বুঝতে হবে। একটি পানির ট্যাপ থেকে, একটি পানির ট্যাপ থেকে, কত নাম্বার 36, একটি পানির ট্যাপ থেকে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর পানির ফোঁটা পড়ছে বা ওয়াটার ড্রপ পড়তেছে। বা পানি পড়তেছে, একই কথা, পানির ফোঁটা পড়তেছে, এটাই বেটার। যে মুহূর্তে, যে মুহূর্তে প্রথম ফোঁটাটি, যে মুহূর্তে প্রথম ফোঁটাটি মাটিতে পৌঁছায়, যে মুহূর্তে প্রথম ফোঁটাটি মাটিতে পৌঁছায়, সে মুহূর্তে, সে মুহূর্তে চতুর্থ ফোঁটাটি, সেই মুহূর্তে চতুর্থ ফোঁটাটি কেবল নির্গত হয়, কেবল নির্গত হয়। ওই মুহূর্তে, ওই মুহূর্তে সেকেন্ড ও থার্ড ফোঁটাগুলোর অবস্থান, ফোঁটাগুলোর অবস্থান নির্ণয় করো। ওই মুহূর্তে সেকেন্ড এবং থার্ড ফোঁটাগুলোর অবস্থান নির্ণয় করো। এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? আমরা কোশ্চেন বললাম,
বুয়েট ভর্তি পরীক্ষায় যেটা আসছিল, বুয়েট ভর্তি পরীক্ষায় যে ম্যাথটা আসছিল সেই ম্যাথটাতে হচ্ছে আমাদের কি ছিল, সেই ম্যাথটাতে 3টা ফোঁটা ছিল। আমরা একটু এক ধাপ বাড়ায় দিলাম, এটা হচ্ছে 4টা ফোঁটা। এটা আমাদের পয়েন্ট নাম্বার 1, এটা 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার ফোঁটা, 3 নাম্বার ফোঁটা, 4 নাম্বার ফোঁটা। বলছে 1 নাম্বার ফোঁটাটা যখন মাটিতে এসে পৌঁছায় তখন 4 নাম্বার ফোঁটা কেবল কল থেকে বা ট্যাপ থেকে মাত্র বের হচ্ছে। আর আরেকটা কথা বলে দিছে যে প্রতিটা ফোঁটা সমান সময় পর পর, মানে নির্দিষ্ট সময় পর পর পরে, মানে একটা ফোঁটা পড়ার ধরেন 2 সেকেন্ড পর আরেকটা পড়লো, তার 2 সেকেন্ড পর আরেকটা পড়লো, তার 2 সেকেন্ড পর, মানে ধরেন t = 2 সেকেন্ডে একটা বের হইলো, t = 4 সেকেন্ডে একটা বের হইলো, t = 6 সেকেন্ডে একটা বের হইলো, t = 8 সেকেন্ডে একটা বের হইলো, এভাবে নির্দিষ্ট সময় পর পর পানির ফোঁটা পড়তেছে। তাহলে দেখেন তো ভাইয়া, আমি কি এই কথাটা বলতে পারি যে আমার এইটুকু টাইম যদি টি হয়, এইটুকু টাইমও টি হবে এবং এইটুকু টাইমও টি হবে, এটা কি বলা যায়? কেন? কারণ বলে দিছে সমান সময় পর পর। দেখেন বলে দিছে নির্দিষ্ট সময় পর পর, এই কথাটা কোশ্চেনে স্পষ্ট করে বলে দিছে নির্দিষ্ট সময় পর পর, কথাটা স্পষ্ট করে বলে দেওয়া। তবে টাইম গুলো সেম। এমন ভাইয়া টাইম গুলো সেম, কিন্তু আপনি আঁকছেন দূরত্ব গুলো এক একটার এক এক রকম, এখানে সবচেয়ে ছোট দূরত্ব, একটু মাঝারি দূরত্ব, বড় দূরত্ব, এরকম কেন? কারণ দেখেন, যখন একটা বস্তু নামতে শুরু করে প্রথমে তো তার বেগ অল্প থাকে, যত নিচের দিকে নামতে থাকে গ্র্যাভিটির কারণে তার বেগ তত বেড়ে যায়। এখন বেগ যদি বেড়ে যায় তাহলে তো সে সমান সময় বেশি দূরত্ব অতিক্রম করবে। যার বেগ অল্প সে অল্প দূরত্ব যাবে, কিন্তু যার বেগ বেশি সে তো একই সময় বেশি দূরত্ব চলে যাবে। এই কারণে এখানে শুরুতে নামলে মাত্র নামা শুরু করছে, ওর বেগ অল্প আছে, তার মানে এখানে সে অল্প একটু ডিস্টেন্স যাবে। কিন্তু এই কোণা তো অলরেডি অনেক বেগ প্রাপ্ত হয়ে গেছে, ফলে সে একই সময় অনেক বেশি দূরত্ব যাচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন তাহলে দেখেন, আমরা এই টোটাল কলটার হাইট বা পানির ট্যাপের হাইট হচ্ছে 200 মিটার। তাহলে এই তিনটা যদি টি যুক্ত করি, 3T, আমরা প্রথমত সলিউশনে যদি যাই, সলিউশন যদি স্টার্ট করি, প্রথমে দেখেন তো আমরা এইটা বলতে পারি কিনা, ফার্স্ট কণা বা ফার্স্ট ফোঁটা যাই বলেন না কেন, ওইটার জন্য যদি আপনি কাজ করেন, সেটার জন্য যদি আপনি কাজ করেন, আপনি কি বলতে পারেন AC = UT + ½ AT স্কয়ার, মানে হাফ জি। সে কতটুকু সময় জুড়ে পড়ছে? 3T সময় জুড়ে পড়ছে। এই যে এস হচ্ছে, বা আপনি জাস্ট নর্মালি বলেন যে ভাইয়া এস ইজ ইকুয়ালস টু UT + ½ AT স্কয়ার, এভাবেই ধরেন দিলেন UT + ½ AT স্কয়ার, এভাবেই দিলেন। কিন্তু সে কতটুকু সময়, কতটুকু সরণ, সে হচ্ছে টোটাল 200 মিটার পড়ছে। আদিবেগ কত ছিল? 0। হাফ ইন্টু ত্বরণ কত? 9.8। তার কতটুকু সময় যাওয়া লাগছে? তার সময় যাওয়া লাগছে হচ্ছে 3T। সে 3T সময় জুড়ে পড়ছে। ফার্স্ট কোণাটা টোটাল 1 2 3 তিনটা টি সময় জুড়ে পড়ছে। তাহলে এইখান থেকে সলভ করলে তার টি কত সেটা বের হয়ে যাবে, মানে শুধু টি এর মানটা বের হবে। দেখি আমি বের করতে পারি কিনা। √2 ইন্টু 200 ডিভাইডেড বাই 9.8, এইটা আসছে আমার 3T ভাগ 3। তাহলে চলে আসছে হচ্ছে টি এর ভ্যালুটা 2.129 এত সেকেন্ড। এটা আমরা টি এর ভ্যালু বের করলাম। তো প্রথম কণাটা এটা 3 গুণ সময় জুড়ে পড়ছে, দ্বিতীয় কণাটা দ্বিগুণ, 3 নাম্বার কণাটা তার 1 গুণ সময় জুড়ে পড়ছে। এখন ধরেন আমি যদি থার্ড কণার জন্য বের করি, আমি যদি এখন থার্ড কণার জন্য বের করি, আমি হচ্ছে থার্ড ফোঁটা সেটার জন্য বের করতেছি। থার্ড ফোঁটা সে কতটুকু নামছে সেটা আমি জানতে চাই। তাহলে আমরা কিভাবে বের করব? এস ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কয়ার, সেটা হচ্ছে সে কতটুকু নামছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, বা S3 is equals to half into 9.8 into t, যেটা বের করছি 2.129, সেটার স্কয়ার। এখান থেকে একটা মান পাবো। সো আমি এই মানটাকে এতে সেভ করে রাখছি, হাফ 9.8 ইন্টু a স্কয়ার। তাহলে এইখান থেকে আমি পাইছি হচ্ছে S3, সেটা পাইলাম 22.22 মিটার, এটা পাইলাম। তার মানে সে উপর থেকে কতটুকু নামছে, এই যে এইটুকু হচ্ছে আমার S3। তাহলে এইটুকুকে আমি বলতে পারবো কত? H3। H3 কত হবে? 200 মাইনাস S3, 200 মাইনাস S3।
থ্রি এটা আমরা বলতে পারবো, বা একটু বেশি গিঞ্জি হয়ে গেছে, আমি একটু সোজা সুন্দর করে লিখি। H3 সমান সমান আমি বলতে পারবো 200 মাইনাস S3, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারবো অতএব H3 যে আমার 3 নাম্বার কণাটা কতটুকু হাইটে আছে সেটা হচ্ছে 200 মাইনাস S3। এটা করলে 200 মাইনাস অ্যান্সার দ্যাট ইজ 177.7 এত মিটার। এই তো আমাদের এইটুকু ডান, আমরা এইটা করে ফেললাম। ওকে, শেষ। তাহলে আমাদের 3 নাম্বার কণার অবস্থান কিন্তু বের হয়ে গেছে। আচ্ছা, এইবার আসেন আমরা 2 নাম্বার কণা নিয়ে সেকেন্ড ফোঁটাটা নিয়ে কাজ করা শুরু করি। সেকেন্ড ফোঁটা, ঠিক আছে? এটা হচ্ছে একটু মাথায় রাখেন, এটা হচ্ছে কিভাবে বলবো, এইটা হচ্ছে বুয়েট টাফ ভার্সন। বুয়েট টাফ ভার্সন। বুয়েটে আসছিল 2টা ফোঁটা, আমি একটু 3টা ফোঁটা দিয়ে করতেছি। বুয়েট টাফ ভার্সন। আচ্ছা, এইবার আসেন আমরা হচ্ছে কাজ করতেছি সেকেন্ড ফোঁটা নিয়ে। সেকেন্ড ফোঁটার জন্য আমরা কি লিখতে পারি? আমরা তো জানি এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার, তাই না? তো আমাদের এখানে S2 যদি আমরা বলি তাহলে হাফ ইন্টু জি তো 9.8, আর টি এর জায়গায় কি, ও তো 2 নম্বর ফোরটা কি টি প্লাস টি, টোটাল 2টি সময় জুড়ে পড়ছে, তাহলে 2টি, টি কত ছিল 2.129, 2.129 সেটার স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি পেয়ে যাব হাফ ইন্টু 9.8 ইন্টু এ তার স্কোয়ার। তাহলে ও হচ্ছে আমার যেটা করবে সেটা হচ্ছে 0.5 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু এ তার স্কোয়ার। তাহলে ও পড়ছে হচ্ছে টোটাল 88.88 এত মিটার। এটা হচ্ছে S2। তাহলে S2 আমরা যদি এই দিকে একটু বলি ভাইয়া, এইটুকু আমি এটাকে অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই 2 নাম্বার কণাটা কতটুকু পড়ছে এটা হচ্ছে S2। তাহলে সেটা কতটুকু হাইটে আছে, এই হাইটটা আসলে কি হবে 200 মাইনাস S2 হবে না, মানে H2 যদি আমি বলি সেটা এরকম আসবে। তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের প্রবলেমটা কোন জায়গায় আছে, আমরা বলতে পারবো ভাইয়া যে H2 আসলে কত 200 মাইনাস S2। আমরা যদি বিয়োগ করি 200 থেকে অ্যান্সারটা বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে 111.11 মিটার। ওকে, সো এইটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার যেটা আমরা বের করে ফেললাম। তাহলে এইটা একটা অ্যান্সার, আর এইটা আরেকটা অ্যান্সার। এই দুইটা অ্যান্সার বের করার মাধ্যমে আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক আমাদের শেষ করা হয়ে গেল। সো আমি পুরা ম্যাথটা একটু দ্রুত রিভিউ করতেছি, আর যারা যারা স্ক্রিনশট নেওয়ার পেলা মাঝখান দিয়ে নিয়ে নিন। তো আমাদের প্রবলেমটা বলতেছে একটা পানির ট্যাপ, তো পানির ট্যাপ থেকে নির্দিষ্ট সময় পর পর পানির ফোঁটা পড়তেছে। যখন প্রথম ফোঁটাটা মাটিতে পৌঁছায় ততক্ষণে হচ্ছে 4 নাম্বার ফোঁটা কেবল নির্গত হওয়া শুরু করে। তাহলে মাঝখানে সেকেন্ড আর থার্ড ফোঁটা মাটি থেকে কত কত হাইটে আছে সেগুলো বের করতে হবে। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে এই টাইমগুলো সমান সমান করে, তাহলে এখানে টি 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 টোটাল 3টা টি, অর্থাৎ যদি আমি প্রতিটা ফোঁটা 2টা ফোঁটা নির্গতর মাঝখানে টাইমটাকে টি ধরে নিই, তাহলে প্রথম ফোঁটাটা মাটিতে পড়া গিয়ে 3টি সময় পাইছে। তাহলে প্রথম ফোঁটার জন্য কতটুকু হাইট নামতে হয়েছে 200, আদিবেগ 0, ত্বরণ 9.8, টাইমটা 3টা, ওইখান থেকে টিটা বের করছে 2.12 সামথিং আসছে। এবার আমরা যেটা করছি যে 3 নাম্বার ফোঁটাটা সে তো শুধুমাত্র টি সময় জুড়ে নামছে, তাহলে ওর জন্য আমরা সে কতটুকু নামছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, U0 এ জানি 9.8, টিটা জানি, এটা বসে আমরা পাইছি সে কতটুকু নামছে। তাহলে S3 যদি পাই তাহলে সে কতটুকু হাইটে আছে সেটা 200 মাইনাস S3, ওইটা আমরা বের করছি 177 মিটার। আচ্ছা, এবার 2 নাম্বার ফোরটা যখন আমি গেছি সে তো টোটাল 2টি সময় জুড়ে নামছে, 2টি সময়ে সে কতটুকু নামে সেটা আমরা বের করলাম। তাহলে সে কতটুকু হাইটে আছে, এই যে এইটুকু নামছে, তাহলে হাইটে আছে 200 মাইনাস S2, আমরা বের করলাম 111 মিটার হাইটে আছে। তো এইখান থেকে আমরা আলটিমেটলি হচ্ছে ওই 2 নাম্বার এবং 3 নাম্বার কণা, প্রতিটা কণা কতটুকু হাইটে আছে তাদের অবস্থান কি সেটা বের করছি। বুয়েটে যেটা আসছিল সেটা হচ্ছে জাস্ট 1 আর 3 দুইটা কণা বলছে, মাঝখানে মানে 1 আর 3 নাম্বার কণার মাঝখানের কণাটা কোথায় আছে, মানে জাস্ট বলছে যে প্রথম কণাটা যখন মাটিতে পৌঁছায় তখন 3 নাম্বার কণাটা বের হওয়া শুরু করে। তো একটা কণা বের করলেই হয়ে গেছিল, ইজি ছিল। আমি একটু টাফ করে দিছি।
সো আরেকটু টাফ হইতে পারতো কি যে না ৪ টা না ৫ টা কণা। ১ম কণা যখন হচ্ছে মাটিতে পৌঁছায় তখন হচ্ছে ৫ নাম্বার কণাটা পড়া শুরু হয়। এটা আরেকটু টাফ। সো সিস্টেম একই। তখন জাস্ট 3 টির জায়গায় 4 টি হইতো। একই স্টেপে কাজ করতে হইতো। এই ছিল আজকের ক্লাস। মোটামুটি টাইম এখানেই শেষ। আমাদের নামাজের সময় হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।